আচ্ছা, প্রথম প্রবলেমটা যেটা আছে সেটা হচ্ছে এই প্রবলেমটা আমি যেটা করছি, ম্যাক্স জেড ইকুয়াল টু কত হচ্ছে, ম্যাক্স জেড ইকুয়াল টু 3x1 প্লাস 2x2, ঠিক আছে, সাবজেক্ট টু 2x1 প্লাস x2 লেস ইকুয়াল টু 12, আচ্ছা 6x1 প্লাস 5x2 লেস ইকুয়াল টু 40, এটা গিভেন, অ্যান্ড এটা গিভেন হচ্ছে x1, খুব সিম্পল প্রবলেমটা দেওয়া আছে, কমা x2 গ্রেটার ইকুয়াল টু 0, এই প্রবলেমটা গিভেন, খুব সিম্পল ফর্মে প্রবলেম গিভেন। দুটো ক্ষেত্রটা মনে করে এই প্রবলেমটা তো আমরা গ্রাফিক্যালি করে ফেলবো, এটা গ্রাফ আঁকবো, গ্রাফিক্যালি করা যাবে, ঠিক আছে, কিন্তু আমি প্রথমে সিমপ্লেক্স মেথডটা কিভাবে করাই সেইভাবে আমরা করছি। তাহলে লেখ, এটা হচ্ছে প্রবলেমটা, আমি প্রবলেমটা লিখেছি, এটা কত নম্বর প্রবলেম মনে হয়, একদম প্রথমের প্রবলেমই হবে এটা। The given problem is a maximization problem. Like the given problem is a maximization. ম্যাক্সিমাইজেশন প্রবলেম। এবার দেখ এখানে দুটো লেস ইকুয়াল টু সাইন আছে, দুটো, তাহলে এটি ইকুয়ালিটি বানাতে গেলে দুটো স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হবে, তাই তো, দুটো এতেই স্ল্যাক অ্যাড করতে হবে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে, কারণ প্লাস একটা x3 প্লাস x4, ঠিক আছে, লাইক অ্যাডিং স্ল্যাক ভেরিয়েবলস, adding slack variables x3 comma x4 1 2 each of the constraints we can rewrite the problem as কি লিখতে পারি, এখানে লিখছি, we can rewrite the problem as max z equal to, আমি দুটো অ্যাড করেছি, কত, 3x1 প্লাস 2x2 প্লাস 0x3 প্লাস 0x4, এটা চলে আসবে 3x1 প্লাস 2x2 প্লাস 0x3 প্লাস 0x4, সাবজেক্ট টু কী হয়ে যাবে, সাবজেক্ট টু প্রথম ইকুয়েশন x3 অ্যাড হয়েছে, 2x1 প্লাস x2 প্লাস x3 দিস ইকুয়াল টু 12, দ্বিতীয় ইকুয়েশনে অ্যাড হয়েছে x4, 6x1 প্লাস 5x2 প্লাস x4 দিস ইকুয়াল টু 40, অ্যান্ড বাকিগুলো x1 x2 x3 x4 গ্রেটার ইকুয়াল টু 0, এই জিনিসটা আমার করতে, তাহলে এইটা এবার আমার সিস্টেম ইকুয়েশন দেখ দুটো আছে, ভেরিয়েবল চারটে, কি করা হয় আমার এলপিপির ওই নিয়মটা সকলের জন্যই প্রযোজ্য, যে সলিউশন তো থাকবে, ম্যাক্সিমাইজেশন হোক মিনিমাইজেশন হোক, তার সলিউশনটা থাকবে কিন্তু বেসিক ফিজিবল সলিউশনে। তাহলে এই অঙ্কটা যদি এবার কেউ এখানে বেসিক ফিজিবল সলিউশনটা বার করতো, বেসিক ফিজিবল সলিউশন যে কটা হবে বার করে যদি ওখানে পুট করার চেষ্টা করতো, তাতেও কিন্তু আনসার চলে আসবে, সে মেথডেও হবে, কিন্তু আমরা অন্য মেথডে করবো, সিমপ্লেক্স মেথডটায়। সেটা কি করা হচ্ছে, দেখ একটা প্রথমে বেসিক ফিজিবল সলিউশন ধরা হয় এই সিস্টেমটায়। আচ্ছা, আমরা এই যে সিস্টেমটা পেয়েছি, অবজেক্টিভ ফাংশন এখন ছেড়ে দে, অবজেক্টিভ ফাংশনটা পরে দেখবো, আমরা যে সিস্টেমটা পেয়েছি সেটা দুটো ইকুয়েশন চারটে ভেরিয়েবল, আচ্ছা এর একটা বেসিক ফিজিবল সলিউশন বলতো কেউ, মানে জাস্ট মানে দেখেই বোঝা যায় এমন একটা সলিউশন বল হুইচ ইজ বেসিক অ্যান্ড ফিজিবল, মানে সলিউশনটা কটা ভেরিয়েবল, চারটে ভেরিয়েবল, অ্যান্ড হচ্ছে দুটো ইকুয়েশন, তাহলে দুটো অ্যাট এ টাইম জিরো পুট করা যাবে, ঠিক আছে তো, তাহলে আমাকে এটা বল মানে একটা বেসিক ফিজিবল সলিউশনের এক্সাম্পল দে এখান থেকে, বা একটা বেসিক ফিজিবল সলিউশন কী হবে বল,
5 2 0 0 5 2 0 0 x equal to 5, y equal to x1 equal to 5, x2 equal to 2, ঠিক আছে, 5 2 0 0, হ্যাঁ হবে, হবে না কেন, 5 2 0 0 হবে, মানে হচ্ছে আমার বেসিক ফিজিবল সলিউশন তুই বলেছিস। আচ্ছা এটা নয় হচ্ছে তোর 2x2 ছিল, তুই হয়তো x3 x4 0 পুট করে কী করেছিস ওই সলিউশনটা বলে দিয়েছিস, মানে দেখলি হয়ে যাচ্ছে, খুব সহজেই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি নাম্বার অফ ইকুয়েশনের বেশি থাকতো এবং নাম্বার অফ ভেরিয়েবলস বেশি থাকতো, তুই যে মেথডটা যেভাবে বললি সেটা বলা সম্ভব ছিল কি? মানে যেটুকু সময়ের মধ্যে বললি বলা সম্ভব ছিল, কিন্তু যেটুকু সময়ের মধ্যে বললি বলা সম্ভব ছিল না, তাই না? তুই এখানে x3 and x4 0 পুট করেছিস, কিন্তু আমি যেটা বলছি দেখ যে কোনো মেথডেই বলা সম্ভব, x3 equal to 12, x4 equal to 40, বাকি দুটো 0 0। লক্ষ্য করে দেখ আমি যে দুটো অ্যাড করেছি নতুন, তাই তো, x3 and x4, সেই দুটো রাখছি, বাকিগুলো 0 পুট করে দিচ্ছি, তাহলে তো ডিরেক্ট x3 মান 12, x4 এর সব ইকুয়েশানে যদি এরকম থাকে, নাম্বার অফ ইকুয়েশানের না, ধর এখানে দেখ একটা নাম্বার অফ ইকুয়েশানদের আরও একটা রয়েছে, নাম্বার অফ ভেরিয়েবলস আরও একটা রয়েছে, 3টে ভেরিয়েবল ছিল, 3টে ভেরিয়েবল 3টে ইকুয়েশান, ওই ধরনের কনস্ট্যান্ট ছিল, তাহলে 3টে অ্যাড হতো এরকম, সেই 3টে ভেরিয়েবল, যে 3টে ভেরিয়েবল গিভেন ছিল সেই 3টেকে 0 পুট করে দিলে বাকি 3টে অটোমেটিক্যালি চলে আসে। বোঝা গেল? তুই যেটা বললি সেটা বলা সম্ভব, সব সময় নয়, কিন্তু আমি যেটা বলছি, আমি আমার যে এই যে স্ল্যাক ভেরিয়েবলগুলো অ্যাড করলাম x3 and x4, এইগুলোকে নন জিরো রাখি, ঠিক আছে, x3 x4 নন জিরো রেখে বাকি সবগুলোকে 0 পুট করে দিই, x3 x4 নন জিরো রেখে বাকি সবগুলোকে যদি 0 পুট করে দিই, তাহলে কিন্তু লক্ষ্য করে দেখবি যে সলিউশনটা খুব সহজেই চলে আসবে, সে যত বড় ইকুয়েশন থাক না কেন, তাই না? এবং যে সলিউশনটা আসবে তার করসপন্ডিং যে হচ্ছে বল সলিউশনগুলো পজিটিভ, লক্ষ্য করে দেখ x3 equal to 12, এটা পজিটিভ, x4 equal to 40, এটা পজিটিভ, আর x1 x2 0, এবং করসপন্ডিং কলাম ভেক্টর যেটা, একটা হচ্ছে 1 0, একটা হচ্ছে 0 1, লক্ষ্য করে দেখ a3 যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 1 0, তাই না? x3 যে করসপন্ডিং কলাম ভেক্টর সেটা হচ্ছে প্রথমটাই 1, দ্বিতীয়টা x3 কোএফিসিয়েন্ট 0 x3, 1 0 অ্যান্ড 0 1, 0 1 বলতে কি ওপরটা হচ্ছে দেখে প্রথম 0 x4 থাকতো প্লাস ওপরে প্রথম ইকুয়েশনটা 0 x4 থাকতো, তাহলে দেখ খুব সহজেই কিন্তু আমরা ওই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বলে বা স্টার্টিং বেসিক ফিজিবল সলিউশন, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা আমরা 0 0 12 40 ধরতেই পারি, ঠিক আছে তো? এবার তাহলে এত দূর পর্যন্ত লেখার পর লেট থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 0 12 40 is our starting বা initial basic feasible solution, where starting basic feasible solution where কোন দুটো ভেরিয়েবল x3 and x4 are basic variables, x3 and x4 are basic variables, and obviously the basis matrix basis matrix B equal to a3 a4 যে এটা আসছে is an identity matrix, matrix and which is non-singular. Identity matrix always non-singular, which is non-singular. নন সিঙ্গুলার মানে কি, দেখ এই ডেড বি নট ইকাল টু 0 হতে হবে, ডেড বি নট ইকাল টু 0 এবং হচ্ছে এক্স মানে বাকিগুলো ভেরিয়েবলগুলো গ্রেটার দ্যান ইকাল টু 0, তাহলে দেওয়ার পর দিস ইজ এ বেসিক সলিউশন, ঠিক আছে? এই যেখানে এই আইডেন্টিটি একটা ফর্ম করা হয় সবসময় স্ল্যাক বা সারপ্লাস করার পর এখানে একটা আইডেন্টিটি একটা ম্যাট্রিক্স ফর্ম করা হবে, সেই আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করলে
তোর হচ্ছে করার সঙ্গে সঙ্গে সলিউশন পেয়ে যাবি এইরকমভাবে, যে যেগুলো অ্যাড করলাম সেগুলো থাক, বাকিগুলো জিরো পুট করে একটা সলিউশন পাবো। এবং হচ্ছে বেসিক ভেরিয়েবলস হবে x3 x4, এবং হচ্ছে করসপন্ডিং যে সলিউশনটা মানে ম্যাট্রিক্সটা আছে সেটা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ এই ডেট বি নট ইকাল টু জিরো, ডেট বি নট ইকাল টু জিরো উইথ ভেরিয়েবল অল গ্রেটার দ্যান ইকাল টু জিরো, দেওয়ার পর এটা একটা বেসিক ফিজিবল সলিউশন। মানে এই সিস্টেম দুটো দিয়ে যদি একটা বেসিক ফিজিবল সলিউশন বার করতাম সেটা হচ্ছে এটা হতো। ঠিক আছে তো? এইবার কি হচ্ছে, এই আমি বারবার বলছি এই অঙ্কটা হচ্ছে এত বড় হতো না, অনেক সোজাতে হয়ে যেত, কিন্তু অন্য প্রবলেমগুলো যখন করবো দেখবি এত সোজাতে হবে না। এই অঙ্কটা এখন যেভাবে করছি অনেক বড় হচ্ছে, কিন্তু যে মেথডে করছি সিমপ্লেক্সে, কিন্তু নর্মালি গ্রাফিক্যাল বা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন বার করে করলে অনেক সোজা হতো। ঠিক আছে, তুই যেটা প্রথমেই বলেছিলি x3 x4 জিরো পুট করে ওই x1 ইকাল টু 5 আর x2 ইকাল টু 2, অ্যাকচুয়ালি ওটাই সলিউশন হবে এই 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 ম্যাক্সিমাইজ জেডটার। ঠিক আছে, ওটাই সলিউশন হয়ে যাবে, সেটা পরে আসছি। ঠিক আছে, কিন্তু এটা একটা পদ্ধতি করা আছে, এই পদ্ধতিতে করলে যে কোনো অঙ্ক সলভ করা যাবে, সে নাম্বার অফ ইকুয়েশান যতগুলো, ইনইকুয়ালিটিস যতগুলোই থাক, আর নাম্বার অফ ভেরিয়েবলস যতগুলোই থাক। অবভিয়াসলি নাম্বার অফ ভেরিয়েবলস বেশি হলে, ইনইকুয়ালিটিস বেশি হলে অঙ্ক বড় হবে, কিন্তু সলভ করা যাবে। ঠিক আছে, ওই অত স্টেপ আসবে না, মানে যখন হচ্ছে 6টা ভেরিয়েবল আছে, হচ্ছে 3টে ইকুয়েশান দিয়ে তুই হচ্ছে 20টা বেসিক ফিজিবল সলিউশন পেতে পারিস, সেরকম কিছু আসবে না। ঠিক আছে, উইচ ইজ নন সিঙ্গুলার। আর দূর হয়েছে, তাহলে এরপরে লেখেন্স আওয়ার হচ্ছে স্টার্টিং সিমপ্লেক্স টেবিল, কি লিখলাম, হেন্স আওয়ার starting simplex table and the subsequent tables will be as follows. এখানে পরপর 3টে বাদ দিচ্ছি, এখানে লিখছি সিজে, তারপরে হচ্ছে এটা লিখছি 3 2, আগে আমরা লিখি তারপরে কোথায় কি লিখলাম বলে দিচ্ছি, 0 0। আচ্ছা, আর একটা করতে হবে, সিজের হচ্ছে এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স বি, যা লিখছি তাই লিখবি, হচ্ছে স্মল বি, এটা হচ্ছে A1, এটা A2, এটা A3, এটা A4, আর এখানে হচ্ছে মিনিমাম রেশিও MUM, মিনিমাম রেশিও। ঠিক আছে, এখানে কি করা আছে, সিবি এটা 0 0, কোনটা কি আছে পরে বলছি, A3 A4। আচ্ছা, এটা x3 x4, এটার মান হচ্ছে 12 40, এটা হচ্ছে 26 15 10 01, এই হয়ে গেল। আচ্ছা, টেবিলটা করেছিস আশা করি সকলে। টেবিলটায় কি আছে দেখ, টেবিলটায় হচ্ছে এখানে কতগুলো কলাম আছে, কলামের সংখ্যা যদি দেখিস তোর হচ্ছে 9টা কলাম আছে। ঠিক আছে, 9টা কলামের প্রথম কলামটা যেটা হচ্ছে সিবি, সিবি মানে হচ্ছে কস্ট ইন বেসিক। আচ্ছা, বি মানে হচ্ছে বেসিক ভেক্টর, এক্স বি মানে হচ্ছে বেসিক ভেরিয়েবল, স্মল বি মানে হচ্ছে যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা। ঠিক আছে তো, অ্যান্ড A1 মানে প্রথম কলাম ভেক্টরটা, মানে x1 এর কোফিশিয়েন্ট, A2 মানে x2 এর কোফিশিয়েন্ট, A3 মানে x3 এর কোফিশিয়েন্ট, A4 মানে x4 এর কোফিশিয়েন্ট। সিস্টেম অফ ইকুয়েশনে যেটা ছিল সেটা লক্ষ্য করে দেখ, হচ্ছে A1 এর মান কত হবে 26, মানে x1 এর কোফিশিয়েন্টের কথা ভাব। দেখ A1 এর নিচে আমি 26 লিখেছি। ঠিক আছে, A1 এর নিচে দেখো আমি কি লিখেছি 26। ঠিক আছে, A2 দেখ x2 এর কোফিশিয়েন্ট কত ছিল, x2 এর কোফিশিয়েন্ট ছিল হচ্ছে 15। ঠিক আছে, 15 লিখেছি। A3 হচ্ছে 10, A4 হচ্ছে 01। ঠিক আছে, ভেরিয়েবলগুলো x3 অ্যান্ড x4, ভেরিয়েবলগুলো কারণ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন তো যেটা বেরিয়েছিল সেটা কি বেরিয়েছিল, সেটা বেরিয়েছিল 0 0 0 0 12 40। ঠিক আছে তো, তাহলে বেসিক ভেরিয়েবলসগুলোকে x3টা ছিল আর x4 ছিল, তাহলে বেসিক ভেরিয়েবল ইনিশিয়ালি x3 অ্যান্ড x4, এবং তার ভ্যালুটা হচ্ছে 12 40। এই জায়গায় এখানে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে,
A3 A4টা হচ্ছিল করসপন্ডিং বেসিক ভেক্টর, মানে বি ম্যাট্রিক্স যেটা তার করসপন্ডিং ভেক্টর। অ্যান্ড সিবি বলতে হচ্ছে কস্ট ইন বেসিক। কস্ট ইন বেসিক বলতে এই যে জেড আমরা যেটা লিখছি না, জেড অবজেক্টিভ ফাংশানে এই যে জেড ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ জেড, সেটা ছিল দেখ হচ্ছে 3x1 প্লাস হচ্ছে 2x2 প্লাস 0x3 প্লাস 0x4। এই যে এই কোফিশিয়েন্টগুলোকে এইগুলোকে বলা হয় বেসিকের করসপন্ডিং কস্ট। এই যে x3 x4 যে যে হচ্ছে ভেরিয়েবলগুলো ছিল, সেই ভেরিয়েবলের কোফিশিয়েন্ট কী ছিল? সি। এই সি এর মানে অ্যাকচুয়ালি আমরা যে ইন জেনারেল যখন লিখি জেড ইকাল টু সি জে এক্স জে, এই ফর্মে লেখা হয়, মানে সি জে এক্স সাম ওভার জে সি জে এক্স জে, এখানে যে ইকাল টু এই সি জেগুলো হচ্ছে এইটা, ঠিক আছে? এবার দেখ সিজের মান দেখ এখানেও লিখেছি, সিজের মান হচ্ছে এই যে 3200, x1 করসপন্ডিং 3, x2 করসপন্ডিং 2, x3 করসপন্ডিং 0, x4 করসপন্ডিং 0, এইটা সিজেগুলো। আর এখানে হচ্ছে সিবি মানে এই বেসিকের করসপন্ডিং কস্টগুলো। সিজে হচ্ছে সবগুলো, এই মাথার ওপর যেগুলো লেখা আছে টেবিলের একদম মাথাতে, সেগুলো হচ্ছে সবগুলো। অ্যান্ড আর হচ্ছে ইয়ের ক্ষেত্রে এইখানে হচ্ছে বেসিকের করসপন্ডিংগুলো। বোঝা যাচ্ছে? তাহলে এইখানে যে টেবিলটা, প্রথম যে টেবিলটা করা হচ্ছে, সেই টেবিলটা আর কিছুই না, আমি যে সিস্টেম অফ ইকুয়েশানটা রিডিউস করলাম স্ল্যাক অ্যাড করে, দুটো স্ল্যাক অ্যাড করে, সেই তার করসপন্ডিং যে ইকুয়েশানগুলোকে একটা টেবিল ফর্মে লেখা হয়েছে, একটা নির্দিষ্ট টেবিল ফর্মে লেখা হয়েছে। এইগুলো সব কলাম ভেক্টর, এইগুলো দেখ ইকুয়েশানের কোফিশিয়েন্টগুলো, এটা হচ্ছে সলিউশনের মানে রাইট হ্যান্ড সাইডের বি এর ভ্যালুগুলো, এটা করসপন্ডিং হচ্ছে বেসিক ভেরিয়েবলগুলো, এটা বেসিক ভেক্টরগুলো, এটা হচ্ছে এই জেড মানে অবজেক্টিভ ফাংশন যেটা, তার হচ্ছে x3 অ্যান্ড x4 এর কোফিশিয়েন্টগুলো। আর এই মাথার ওপরে যেটা আছে সেটা হচ্ছে সব কোফিশিয়েন্টগুলো x1 x2 x3 x4। আর এখানে নিশ্চয়ই কী নোটেশান দিয়েছি সেটা বোঝা গেছে, যে সিবি মানে হচ্ছে করসপন্ডিং বেসিক ভেরিয়েবলের কস্ট, বি মানে বেসিক ভেরিয়েবল, এক্স বেসিক ম্যাট্রিক্সের করসপন্ডিং কলাম ভেক্টর বা বেসিক ম্যাট্রিক্সটা এটা। আর হচ্ছে বি এক্স বি হচ্ছে বেসিক ভেরিয়েবল, স্মল বি হচ্ছে ওই রাইট হ্যান্ড সাইড ইকুয়েশনের যে ভ্যালুগুলো বা হচ্ছে বা সলিউশন আমি বলতে পারি, যাই বলে না, A1 A2 A3 A4 হচ্ছে করসপন্ডিং ভেরিয়েবলগুলোর কলাম ভেক্টর। বোঝা গেল? এটা ফার্স্ট টেবিল। এরপরে এখানে কি করা হয়, এরপরে এখানে একটা ক্যালকুলেশনটা করা হয়। কি ক্যালকুলেশন করা হয়, কোত্থেকে আসলো, কোনো কোশ্চেন করবি না, এখানে লেখা হচ্ছে জেড জে মাইনাস সি জে, এটা ক্যালকুলেশন করা হয়। জেড জে মাইনাস সি জেটা কী জিনিস? জেড জে মাইনাস সি জেটা হচ্ছে জেড জে মাইনাস সি জের যে ক্যালকুলেশন, এই যে এখানে দেখ হচ্ছে এই যে ইনিশিয়াল সলিউশন যেটা আমার হতো, এখানে যে আমি প্রথমে দেখছি ইনিশিয়াল সলিউশন যেটা হতো, সেই ইনিশিয়াল সলিউশনের মান কত? এটা হচ্ছে 12 and 40। আচ্ছা 12 and কত, সরি 12 and 40 x3 and x4 এর মান। তাহলে x3 x4 এর মান যদি আমি বসিয়ে দিতাম জেডে, তাহলে হচ্ছে জেডের ভ্যালুটা কত হতো? কারণ জেড হচ্ছে 3x1 প্লাস 2x2 প্লাস 0x3 প্লাস 0x4। আমি যদি এখানে ওই x1 ইকাল টু 0, x2 ইকাল টু 0, x3 ইকাল টু 12, x4 ইকাল টু 40 বসিয়ে দিই, জেডের মানটা কত হয়ে যেত? জেডের মানটা 0। তাহলে এইখানে লক্ষ্য করে দেখি, এই যে এইটা এইখানে 0 আসবে, এইটা এই যে জেড জে মাইনাস সি জে অ্যাকচুয়ালি এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা মাইনাস ওপরে যদি কিছু থাকে, এখানে কিছু নেই, এখানে সি জে লেখা রয়েছে, সি জে তো ভেরিয়েবল, কোনো যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে তাহলে এক্ষেত্রে 0 আসবে। এটা গুণ এটা 40 ইন্টু 0 বা 12 ইন্টু 0 প্লাস 40 ইন্টু 0 মাইনাস কিছু হবে না, এটা 0ই হবে। বা এটা হচ্ছে এই ডিরেক্ট এখানে যদি বসিয়ে দিস, মানে করসপন্ডিং যে হচ্ছে জেডের অবজেক্টিভ ফাংশানে x1 x2 0, x3 x4 হচ্ছে 12 40 বসিয়ে দিস তার ভ্যালুটা। বাকি সব কলামে সেম পদ্ধতি, এই যে এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা মাইনাস এই মাথারটা। বুঝেছিস কি বলতে চাইছি? মানে এইখানে যে ভ্যালুসগুলো করসপন্ডিং কস্টগুলো, এই কস্ট ইন্টু এই কলাম, এই কস্ট ইন্টু এই কলামের কম্পোনেন্ট মাইনাস ওপরেটা, তাই যদি করি এটা গুণ 0 প্লাস 0 মাইনাস 3, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস 3। এটা দেখ, এটা 5 0 0 মাইনাস 2, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস 2। এটা হচ্ছে দেখ, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, কারণ এটা গুণ এটা, ওপরে দেখ 0 0 আছে। বুঝেছিস কী করলাম? জেড জে মাইনাস সিজের ক্যালকুলেশনটা কী হবে, এইটা এইখানে যেটা থাকবে সিবিতে যারা থাকবে সেইটা, আর যে কলাম বরাবর ক্যালকুলেট করছি সেই কলাম বরাবর ভ্যালুর গুণফল হবে, দেন ওপরে যে লেখা থাকবে সেটা বিয়োগ হবে। এখানে কিছু নেই, এখানে সিজের কোনো ভ্যালু নেই, এটা নর্মালি বা এটা আমি বলতে পারি এটা অ্যাকচুয়ালি জেডে বসিয়ে দিয়ে যেটা পাবো।
আর বাকিগুলোর ক্ষেত্রে এই কলাম এই সিবির ভ্যালুসগুলোর সঙ্গে কলামের ভ্যালুসগুলোর করেসপন্ডিং গুণফল মাইনাস এই ওপরেরটা কস্টটা, জেড জে মাইনাস সিজের ক্যালকুলেশন হচ্ছে এইটা। বোঝা গেল? অলওয়েজ তাই হবে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এই জিনিসটা হবে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মাইনাস দিস। পরের কলামে হচ্ছে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মাইনাস ওপরেরটা 2। তাহলে লক্ষ্য করে দেখ, এটা যদি করিস তাহলে সিজের মানগুলো দেখ, এখানে আসলে 0, এখানে নেগেটিভ। আমরা এটা দেখবো না, এটা ভ্যালু অফ জেড অ্যাকচুয়ালি। আমরা এই বাকিগুলো এই জেডের এই কলামটা বাদ দিয়ে বাকি কলামগুলো দেখব। বাকি কলামগুলোই আমার যদি সবগুলো ইফ মানে সলিউশনের কন্ডিশন হচ্ছে ইফ জেড জে মাইনাস সি জে অল গ্রেটার ইকুয়াল টু 0, যদি এই ঘটনা ঘটে গেছে তাহলে বলা হয় সলিউশন অপটিমাল। ঠিক আছে? যদি এই ঘটনা ঘটে অল জেড জে মাইনাস সি জে ইজ পজিটিভ, দেন বলবো সলিউশন অপটিমাল। যদি জেড জে মাইনাস সি জে পজিটিভ না আসে ততক্ষণ সলিউশন অপটিমাল আসবে না। বুঝে আছে? তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি Z1 মাইনাস, এটা দিস ইজ Z1 মাইনাস C1 এর ভ্যালু, দিস ইজ Z2 মাইনাস C2 এর ভ্যালু, বোথ আর নেগেটিভ। এই দুটো 0 মানে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, তার মানে হচ্ছে এই দুটো নেগেটিভ, দেয়ারপর সলিউশন আমরা যেটা পেয়েছি সেটা অপটিমাল নয়। ঠিক আছে তো? সেটা অপটিমাল নয়। তাহলে কি করতে হবে? তাহলে এখন অপটিমাল সলিউশন বার করার জন্য এই দুটোর মধ্যে মিনিমামকে দেখতে হবে। এই জেড জে মাইনাস সি জেড যে ভ্যালুসগুলো পেয়েছি, একটা যে -3, একটা পেয়েছি -2, একটা পেয়েছি 0 0, এই যে এগুলোর মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে -3, তাই না? -3 যে কোথায় আকার করেছে? -3 এখানে আকার করেছে, এই জায়গাটায় -3 আকার করেছে, এই জায়গাটায়। এবার দেখ, যদি দু জায়গায় -3 আকার করতো তাহলে আমরা যে কোনো একটা নিতাম। মানে যে এরকম নাই দু জায়গায় আকার করলে কোনটা নেব, মানে মিনিমামটা আকার করতে পারে মোর দ্যান ওয়ান জায়গায়। মানে এধার এটাও -3 আসছে, এখানেও তার 3 থাকতো, এখানে যদি এখানেও যদি কোএফিসিয়েন্টে 3 থাকতো তাহলে এখানেও -3 আসতো। তাহলে ইন দ্যাট কেস কোনটা কনসিডার করব আমরা? যে এটাও কনসিডার করতাম, এটাও যে কোনো একটা কনসিডার করতে হবে। মিনিমামটা দেখব, মানে ফার্স্ট উই ফাইন্ড, মানে প্রথম টেবিলটা কি করা হলো সেটা বুঝে গেছিস কীভাবে কনসিডার করলাম। দেন ফার্স্ট যে ক্যালকুলেশন আছে সেটা জেড জে মাইনাস সি জে। হোয়াট ইজ জেড জে মাইনাস সি জে? জেড জে মাইনাস সি জে এইখানে যে কস্টগুলো আছে বেসিক ভেরিয়েবলের করসপন্ডিং, সেটার সঙ্গে করসপন্ডিং কলামের গুণফল করে ওপরে থাকলে বিয়োগ, সেটা করার পর যে ভ্যালুটা আসবে দিস ইজ জেড জে মাইনাস সি জে বলা আছে। এই ভ্যালুটা যদি সব পজিটিভ চলে আসে বা গ্রেটার ইকুয়াল টু 0 চলে আসে, দেন অপটিমালিটি কন্ডিশন রিচড হয়ে যাবে এবং সলিউশন পেয়ে যাবে। কিন্তু যদি না আসে তাহলে কি হচ্ছে, অপটিমাল কন্ডিশনটা আসেনি, তোকে আরও ফার্দার টেবিল করতে হবে, ফার্দার সিমপ্লেক্স টেবিল করতে হবে। এবার কাজকে কিভাবে করব? এই যে করার পদ্ধতি, তার মধ্যে আমার দেখতে হবে এই জেড জে মাইনাস সি জের মান কোথায় মিনিমাম, যেটাই মিনিমাম সেই কলামটাকে আমি ফার্স্ট কনসিডার করব। দিস কলাম ইজ কল্ড দ্য কি কলাম। কি কলাম মানে হচ্ছে এই যে A1টা বেসিক ভেক্টরে এন্টার করবে, A1টা এন্টার করবে এবং করসপন্ডিং বেসিক ভেরিয়েবল হিসাবে X1টা এন্টার করবে। ঠিক আছে? এটা ব্যাপার, মানে যেটা মোস্ট নেগেটিভ সেটা এন্টার করবে এবং কে চলে যাবে, মানে হচ্ছে এখানে তো দুটোই থাকবে, কারণ হচ্ছে নাম্বার অফ বেসিক ভেরিয়েবলস তোর হচ্ছে দুটোর বেশি থাকতে পারে না। কারণ এখানে আমি যা সিস্টেমটা পেয়েছিলাম সেখানে দুটো ইকুয়েশান পেয়েছিলাম, 4টে ভেরিয়েবল পেয়েছিলাম, তাহলে নাম্বার অফ বেসিক ভেরিয়েবল দুটো থাকবে। তাহলে আমি বলছি যেখানে মোস্ট নেগেটিভ আসবে সেই করসপন্ডিং কলাম ভেক্টরটা অ্যাজ এ বেসিক ভেক্টর এন্টার করবে, মানে কি নতুন বেসিক ম্যাট্রিক্সে আসবে। ঠিক আছে? এবার সেটা চলে গেলে এখানে বেসিক ভেক্টর হিসাবে ছিল A3 A4, তাহলে A3 অ্যান্ড A4 এর পরিবর্তে A1কে আসতে হবে। কিন্তু কার পরিবর্তে আসবে সেটা দেখার জন্য ক্যালকুলেট করা হয় মিনিমাম রেশিও। হোয়াট ইজ মিনিমাম রেশিও? মিনিমাম রেশিও আর কিছুই না, এই যে বি এর যে করসপন্ডিং কম্পোনেন্ট আর যে নতুন কলামটা আসলো সেই দুটোর ভাগফল এখানে করতে হবে 12/2, দিস ইজ অ্যাকচুয়ালি 6, আর হচ্ছে 40/6, এটা অ্যাকচুয়ালি এটা এই দুটো হচ্ছে দেখ 6 পয়েন্ট সামথিং চলে আসবে, মানে হচ্ছে 6 পয়েন্ট সামথিং 4 মানে 2/3 এটা চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এইটা মিনিমাম, বুঝে গেল? এই দুটোর মধ্যে মিনিমাম রেশিও কোনটা? কি মিনিমাম রেশিও কি? এই যে বি এর ভ্যালুকে এই যে কলামটা আসবে সেই করসপন্ডিং সেই কলামগুলো দিয়ে, সেই কলামের এলিমেন্টগুলো দিয়ে ভাগ করে দেবো। তাহলে 12/2 অ্যান্ড 40/6, তাহলে মিনিমামকে এই জিনিসটা, মিনিমাম হচ্ছে এই জিনিসটা, সেটা কোন কলাম বা রো বরাবর এসছে? সেটা A3। দ্যাট মিনস A3 উইল লিভ দ্য বেসিক্স থেকে A3 লিভ করবে এবং A1 আসবে। ঠিক আছে তো? A1 আসবে, তাহলে নতুন বেসিক ভেরিয়েবল হিসাবে কে আসবে?
বেসিক ভেক্টর হিসাবে আসবে হচ্ছে A1, কাকে রিপ্লেস করবে? A3 কে রিপ্লেস করবে। নতুন বেসিক ভেরিয়েবল হিসাবে কে আসবে? বেসিক ভেরিয়েবল হিসাবে তোর আসবে x1। বোঝা গেল কীভাবে আমি করছি? এটা একটা পদ্ধতি করা হচ্ছে, মানে যে জেড জে মাইনাস সিজে ক্যালকুলেশনটা নিশ্চয়ই বুঝেছিস। জেড জে মাইনাস সিজে হচ্ছে করসপন্ডিং কলামের সঙ্গে এই সিবির গুণফল মাইনাস এই ওপরেরটা প্রতি ক্ষেত্রে। যে ভ্যালুসগুলো আসলো ইফ অল আর গ্রেটার ইকুয়াল টু 0, আর কিছু করার নেই, সলিউশন অপটিমাল। এখানে যেটা জেডের ভ্যালু সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড, আর এখানে করসপন্ডিং ভেরিয়েবল ভ্যালুসগুলো হচ্ছে সলিউশন। কিন্তু যদি হচ্ছে না আসে, কোনো একটা জায়গায় নেগেটিভ থাকে, ইন দ্যাট কেস তোকে ফার্দার করতে হবে। এই যদি একটা জায়গায় নেগেটিভ আছে সেটাই ধরবো, যদি মোর দ্যান ওয়ান প্লেসে নেগেটিভ আসবে তাহলে মিনিমাম নেগেটিভ কোন জায়গায় এসছে সে জায়গায় ধরবো। তাহলে সেই কলামটা নেব, সেই কলামটা হয়ে যাবে হচ্ছে নতুন এন্ট্রি করবে বেসিকে, বেসিস ভেক্টর হিসাবে, বেসিক ভেক্টর হিসাবে এন্ট্রি করবে। কার পরিবর্তে এন্ট্রি করবে সেটা দেখার জন্য মিনিমাম রেশিও ক্যালকুলেট করা হয়। মিনিমাম রেশিওটা কীভাবে ক্যালকুলেট করা হয়? এই বি এর করসপন্ডিং কলামকে এই যে মোস্ট নেগেটিভের কলাম দিয়ে ভাগ করা হয়, অন্য কিছু দিয়ে ভাগ করবো না, এই 1 দিয়ে বা 5 দিয়ে ভাগ করবো না, মোস্ট নেগেটিভ যে বরাবর আছে সেটা দিয়ে ভাগ করলে মিনিমাম যে জায়গায় পেলাম সেটা চলে যাবে, সেই রোটা চলে যাবে, বা সেই ভেরিয়েবল বা সেই ভেক্টরটা চলে যাবে, তার পরিবর্তে A1টা বা x1টা আসবে। এইটা একটা পদ্ধতি। এইবার সে চলে যেতে গেলে কিভাবে যাবে নেক্সট টেবিলে আমরা করছি। তাহলে আমার কি আসলো? এখানে A1 আসলো আর A4টা তো ছিলই, এখানে তাহলে x1 আসবে, এটা হচ্ছে x4টা তো ছিলই। আচ্ছা এইবার এখানে দেখ সিবিটা চেঞ্জ হয়ে যাবে। সিবিটা মানে হচ্ছে A1 এর বা x1 এর করসপন্ডিং যে কস্ট সেটা কত? দেখ x1 এর করসপন্ডিং কস্ট হচ্ছে এখানে দেখ 3, তাহলে এখানে 3 চলে আসবে, ঠিক আছে? তো আর এইখানে x4 এর করসপন্ডিং, x4 এর করসপন্ডিং এটা 0 যা ছিল। আচ্ছা এইখানে ভ্যালুটা কত আসবে? এইখানে ভ্যালুটা আসবে এই যে দিস এলিমেন্টকে আমি একটা বক্স করে রেখেছিস, এই কলামটা বেসিসে এন্টার করবে, আর এই রোটা হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে এই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এইটা দিস এলিমেন্ট ইজ নোন অ্যাজ দ্য কি এলিমেন্ট। করতে হবে কি? এইটাকে 1 বানাতে হবে। 1 বানাতে গেলে কি হবে? প্রথম রোটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে এখানে 6, এখানে 1, এখানে হাফ 0, মানে এই যে দিস এলিমেন্ট ইজ নোন অ্যাজ দ্য কি এলিমেন্ট। এই কি এলিমেন্টটাকে হ্যাঁ বল। অন্য গাড়ি নেন না, বোঝা যাচ্ছে না, উপরে গেলে বোঝা যাচ্ছে না, অন্য গাড়ি নেন। বলুন স্যার একবার। এই দেখ কোনটা থেকে বলবো বল? এই 3 থেকে, মানে জেড সে তারপরের থেকে স্যার। এই প্রথম এটা বুঝে গেছিস তো? হ্যাঁ এইটা থেকে। তাহলে দেখ এইখানে তো এটা দেখতে পাচ্ছিস এবার? তাহলে দাগ দিতে হবে, আর কিছুই না। দেখ এই জায়গাটা যেটা আমি করেছি সেটা হচ্ছে কি করলাম আমরা, এই মোস্ট নেগেটিভ ব্যাপারটা বুঝে গেছি। জেড জে মাইনাস সিজে কী করে ক্যালকুলেট করেছি বোঝা গেছে? জেড জে মাইনাস সিজেটা, হ্যাঁ জেড জে মাইনাস সিজেটা কী করেছি বলতো? এই যে কলাম ভেক্টরের কম্পোনেন্টগুলো, এখানে 2 আর 6 আছে তাই তো? এই যে এখানে 0, এখানে 0 ছিল, 0 × 2 প্লাস 0 × 6 মাইনাস এইটা, এটা দেখতে পাচ্ছিস এই উপরে 3 আছে এইটা, তাহলে এটা -3 হলো। তারপর এক্ষেত্রে দেখ 0 এখানে আছে 0 × 1 প্লাস 0 × 3 এই 5 মাইনাস এই 2টা, দেন এটা -2, প্রতি ক্ষেত্রে তাই করেছি। দেন এখানে -3 -2 0 0 এসছে। দেন মোস্ট নেগেটিভ দেখলাম। স্যার বলছি প্রথমে যেটা 0 করেছেন 12 আর হচ্ছে 40 রেসপেক্টে, ওইটা জেড মানে জেড এর মানটা তো 0 হচ্ছে, সি এর তো মান এখানে নেই, তাহলে আমি তো বলছি তো এটার ক্ষেত্রে নয়, এটার ক্ষেত্রে ওপরে কিছু নেই, কোনো ভ্যালু নেই, এটার মধ্যে জাস্ট গুণফলটা। বা এটার ক্ষেত্রে আমি আরেকটা কথাও বললাম, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্টিভ ফাংশনে বসিয়ে যে ভ্যালুটা পাবি। বাকিগুলোর ক্ষেত্রে এই মেথডটা, এটা ডিরেক্ট অবজেক্টিভ ফাংশনে বসানোর দরকার নেই, জাস্ট এই দুটোর গুণফল, মাইনাসটা হবে না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা, আর কিছু না, হয়ে আছে? তাহলে ব্যাপারটা এইটা, তাহলে এইটা ওই টেবিলে হয়ে গেছে। দেন আমি কি করেছিলাম, এটা মোস্ট নেগেটিভ এসেছিল, এই জায়গাটা -3 এসেছিল, ঠিক আছে? তো এই -3 আসার পর আমরা কি করলাম, যে মিনিমাম রেশিও বার করলাম। মিনিমাম রেশিও বার করার সময় কী করলাম, এই যে সলিউশানগুলো, এগুলো তো সলিউশান ছিল, সলিউশানকে এই কলাম দিয়ে ভাগ করলাম, মানে 12/2 12 40/6, সেই ভাগফলের মধ্যে মিনিমাম কোন জায়গায় হলো? এই জায়গায়, ঠিক আছে? তো তাহলে এই যে জায়গাটা হলো সেটা কোন রো বরাবর হলো? সেটা ফার্স্ট রো মানে A3,
A3 বা x3, তাহলে A3টা চলে যাবে, পরিবর্তে আসবে কে এই নতুন যেটা মিনিমাম এসেছিলো A1, তাহলে A3-র জায়গায় A1 আসলো, এই A1টা চলে এসছে, বুঝে গেছে? A3-র জায়গায় আমার এই A1টা চলে এসছে, বুঝেছিস? A1টা আসবে কীভাবে, আসার একটা পদ্ধতি আছে, লিখে দিলাম, এগুলো লিখে দিলাম, A1 আসলো, এখানে x1 আসলো, এখানে A3-র যে করসপন্ডিং যে x1-এর যে করসপন্ডিং জেড যেতে কোফিশিয়েন্ট, এই যে জেডে কোফিশিয়েন্ট, এটা কত 3 ছিল, এই 3টা আসলো, ঠিক আছে তো? আর A4-এর করসপন্ডিং যে কোফিশিয়েন্ট বা হচ্ছে x4-এর করসপন্ডিং যে হচ্ছে জেডের কোফিশিয়েন্ট, সেটা হচ্ছে জেডের যে ভ্যালু অবজেক্টিভ ফাংশনে যেটা কস্টের কোফিশিয়েন্ট, সেটা হচ্ছে 0, সেটা চলে আসবে। এইবার হচ্ছে এখানে কত আসবে, এখানে কত আসলে কিছু না, এই যে এই রোটা চলে যাবে আর এই কলামটা আসবে, তাহলে সে তার ইন্টারসেক্টিং হচ্ছে 2, এই 2টাকে 1 বানাতে হবে, তাই 2টাকে 1 বানাতে গেলে টোটাল কলামটাকে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে 1 হয়ে গেল, 1 হয়ে গেলে এইখানে 0 বানাতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে আমি করি টোটাল অঙ্ক আস্তে আস্তে সব বুঝতে পারি। ব্যাপারটা দেখ, যখন প্রথমে আমার সলিউশন ছিল ভেরিয়েবল হিসাবে ছিল x3 অ্যান্ড x4 সলিউশনে, বা ভেক্টর হিসাবে ছিল a3 অ্যান্ড a4, a3 অ্যান্ড a4 এর ফর্মটা দেখ 1 0 0 1 ইউনিট ভেক্টর, এগুলো কি ভেক্টর, এক একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে? চলে যাচ্ছে A3, আসছে কে A1, তাহলে A3 যেটা ছিল তার ফর্মটা ছিল 1 0, আসছে কে A1, তাহলে এখন A1 এর ফর্মটা 1 0 করতে হবে, মানে A1টাকে 1 0 ফর্মে করতে হবে, তাহলে প্রথমে A1টাকে 1 0 ফর্মে করতে, তাহলে এই জায়গাটা প্রথমে 1 করতে হবে, 1 করতে গেলে কি করতে হবে বলছি, এই টোটাল কলামটাকে এই 2 দিয়ে ভাগ করে দেবে, মানে এখানে নিয়মটা এইটা যেটা বক্সের মধ্যে রেখেছি, দিস এলিমেন্ট ইজ কল দ্য কি এলিমেন্ট, অলওয়েজ আমাদের এই কি এলিমেন্ট দিয়ে ভাগ করে দিতে হবে, যেটা কি এলিমেন্ট হবে। যদি আমার এই বরাবর মিনিমামটা আসতো তখন 6 ইজ দ্য কি এলিমেন্ট হতো, তাহলে 6 দিয়ে ভাগ করে দিতাম, দেন এখানে 1 চলে আসতাম, দেন যে এখানে 1 চলে আসলো, তাহলে এখানে যেহেতু A3টা 1 0 ছিল, এটাকে 0 ফর্মে আনতে হবে, তাহলে 0 ফর্মে আনতে গেলে কি করতে হবে, এই যে এই রোটা ছিল, এই যে এই রোটা, এটা ছিল কি 40 ছিল, তারপর একটা 6 ছিল, তারপর একটা 5 ছিল, তারপরে 0 ছিল, 1 ছিল, আমি হচ্ছে এই রোটা লিখে নিলাম, ঠিক আছে? 40 6 5 0 1, এই রোটাকে কোন জায়গায় 0 বানাতে হবে, এই জায়গায়, তাহলে এই জায়গায় 0 বানাতে গেলে আমি যে নতুন A1টা এখানে এসেছে সেইটা ইউজ করে 0 বানাবো, তাহলে এইটাকে 0 বানাতে গেলে তুই অ্যাকচুয়ালি কী করবি, এইটাকে এই যে নতুন রোটা এসছে না, এইটাকে এই যে A1 এর করসপন্ডিং নতুন রো, মানে এইটার কথা আর ভাববি না, নতুন টেবিলে যেটা, এইটাকে তার করসপন্ডিং এখানে 0 বানাতে গেলে এইটাকে 6 দিয়ে গুণ করে বিয়োগ করে দে, তাহলে এটা হবে 36 6 3 3 0, দেখ আমি এইভাবে লিখলাম, বোঝা গেলে কী করলাম, এই যে নতুন রোটা এসেছিলো, এই যে এইটা দেখতে পাচ্ছিস, এই রোটা দেখতে পাচ্ছিস, এই রোটা, এইটাকে আমি 6 দিয়ে গুণ করলাম, কারণ হচ্ছে এখানে 6 ছিল, এখানে 0 বানাতে হবে, এই রোটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে এখানে 6 চলে আসবে, দেন যদি এই রোটা থেকে পুরোনো রোটাকে বিয়োগ করে দিই, তাহলে লক্ষ্য করে দেখ এখানে 0 চলে আসবে, তাহলে এখানে 0 আসতে গেলে দেখ এখানে 4 থাকছে, এটা যদি বিয়োগ করিস এবার, এখানে 0, এটা 2, এটা -3, এটা 1, বোঝা যাচ্ছে কী আসলো, বোঝা গেল কীভাবে করলাম? প্রথম রোটার এই এলিমেন্টটা 1 হবে, 1 মানে কি এলিমেন্টটাকে 1 বানাতে হবে, কি এলিমেন্টটাকে 1 বানাতে গেলে ওই রোটাকে কি এলিমেন্ট দিয়ে ভাগ করে দেবে, তাহলে কি এলিমেন্ট দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে এই নতুন রোটা তৈরি হলো এটা, এবার কি করতে হবে, তার করসপন্ডিং যেখানে 1 আসলো তার নিচেরটা 0 বানাতে হবে, 0 বানাতে গেলে কিছুই নেই, যে পুরনো যে রোটা ছিল সেটা লিখে নিলাম, দেন কি করবো, এখানে 6 ছিল, 0 বানাতে হবে, নতুন যে রোটা আসলো সেকেন্ড টেবিলের প্রথম, সেটা দিয়ে 6 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবে, তবে এখানে 0 আসবে, তাহলে দেখ 6 দিয়ে গুণ করে বিয়োগ করলে বাকিগুলো সব এই ধরনের চেঞ্জ আসলো, তাহলে অ্যাকচুয়ালি এখানে 4 আসলো, তার মানে এখানে তখন 4 আসবে, আচ্ছা এখানে 3 এখানে 2 আসলো, তাহলে এটা তখন 2 আসবে, এটা -3 আসলো, এটা 0 আসলো, তাহলে এটা সেকেন্ড টেবিল আসলো, বোঝা যাচ্ছে? এবার দেখ এই সেকেন্ড টেবিলে দেখ, প্রথম টেবিলে A3 ছিল 1 0, A4 ছিল 0 1, সেকেন্ড টেবিলে দেখ A1 ছিল, ও আসলো 1 0 অ্যান্ড A4, আচ্ছা এটা 1, হ্যাঁ 1 হবে, এটা 1 হবে, এটা হচ্ছে দেখ এখন A3 অ্যান্ড A4, মানে আগে ছিল হচ্ছে A3 অ্যান্ড A4, এইটা ছিল হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বি যেটা ধরেছিলাম, সেকেন্ড টেবিলে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসলো A1 অ্যান্ড A4, A1 অ্যান্ড A4, বুঝতে পারছিস? তার মানে কি এইটা প্রথম ইনিশিয়াল সলিউশন ছিল, এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স এসে A1 A4, তাহলে এখনকার যে সলিউশনটা x1 = 6 x4 = 4, ঠিক আছে? আবার সেম কাজটা করতে হবে, ওই জেড যে মাইনাস সি যে ক্যালকুলেট করতে হবে,
এখানে জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট কর, এখানে জেড জে মাইনাস সি জে যদি ক্যালকুলেট করিস, এক্ষেত্রে কী হবে, এটা গুণ এটা, দেখ এখানে 18 চলে আসবে। এবার দেখ 0 ছিল, আগের ভ্যালুটা 0 ছিল, এখন সলিউশন 6 4, এখানে ভ্যালুটা কত দেখ 18, এটা 3 6 18, 4 ইন্টু 0 হচ্ছে 4 ইন্টু 0 0, তার মানে 18। এইখানে দেখ ভ্যালুটা 0 আসবে, কারণ হচ্ছে এইটা 3 ইন্টু 1 3, 0 ইন্টু 0 0, তাহলে 3, এখানে -3 0। এখানে ভ্যালুটা দেখ কত আসে, 3 ইন্টু হাফ কত আছে 3 2, মাইনাস এটা প্লাস 0 -2, তাহলে এখানে আসবে 3 2 -2, তার মানে হচ্ছে কত -1 2, তাই না, -হাফ। এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা আসবে দেখ, এই ভ্যালুটা আসবে তোর হচ্ছে 3 2, এটা দেখ হচ্ছে 3/2 -0, এই ওপরেরটা সবসময় এই কস্ট বিয়োগ দিতে হবে। এই যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে হাফ, তাহলে 3/2, আর এটা 0 আছে, 0-এর সঙ্গে গুণ করে কোনো লাভ হবে না, তাহলে 3/2, আর একদম মাথায় যেটা লেখা আছে সেটা বিয়োগ, তাহলে 3/, তাহলে এটা হবে 0। ওটা -1/2 হবে না 7/2 হবে? হ্যাঁ বলছি ওটা মানে 3 ইন্টু হাফ করলে তো 3/2, হ্যাঁ 3/2, 3/2 থেকে যদি -2 বাদ দিই তাহলে তো +2 হয়ে যাচ্ছে, দিয়ে 3/2 -2 করলে কত আসে, না -2 করতে হবে না? কোথায় মাইনাস পেলি তুই, এইটা থেকে না এইটা গুণ এইটা, মানে এইটা গুণ এইটা, দেখতে পাচ্ছি এই 3 ইন্টু হাফ প্লাস 0 ইন্টু 2 মাইনাস ওপরেরটা এইটা, বলতে কি মাইনাস অফ মাইনাস কেন হবে, এখানে -2 লেখা আছে নাকি, না একদম উপরেরটা একদম ওপরেরটা, তো এইটা কেন করছিস, এইটা কেন ভাবছিস, একদম ওপরেরটা। সবসময় এই কস্ট যেটা গিভেন, এগুলো না, এগুলোর কাজ শেষ, মাইনেটা এই -2টা ভাবেছিলি তুই, এটা না, মানে একদম মাথায় যেটা প্রথমে লিখেছিলাম, তাহলে এটা হচ্ছে এইটা, তাহলে লক্ষ্য করে দেখ, আর এটার দেখ কত আসবে, এটা 0 আসবে। আচ্ছা এইগুলো চোখ বুঝে লেখা যায়, যেখানে 1 0 0 1 ফর্ম থাকবে তার করসপন্ডিংটা 0 আসবে, সর্বদা 0 আসবে, করে দেখতে পারিস, সর্বদা 0 আসবে, বাকিগুলো চেঞ্জ থাকবে। তাহলে দেখ এখানেও দেখ জেড জে মাইনাস সি যদি ভাবি, দেখ এইখানে তোর নেগেটিভ এসছে, তাই না, একটা জায়গায় নেগেটিভ এসছে, বাকি জায়গায় আসেনি, তাহলে এটা যেহেতু নেগেটিভ, এখনও সলিউশন অপটিমাল নয়, এখনও সলিউশন অপটিমাল নয়, মানে হচ্ছে আবার মিনিমাম রেশিও ক্যালকুলেট করতে হবে। মিনিমাম রেশিও ক্যালকুলেট মানে এই বি এর কলামকে এই কলাম দিয়ে ভাগ করতে হবে, মানে দিস ইজ দ্য কি কলাম, দিস ইজ নোন অ্যাজ দ্য কি কলাম, তাহলে এইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 6/2 আসবে, তার মানে হচ্ছে এটা 12 চলে আসবে, আর এই ক্ষেত্রে কত আসবে, এই 4/, এটা হচ্ছে 2, 4/2, দিস ইজ 2 চলে আসবে, তাহলে এইটা এখন মিনিমাম। এখন এই দুইটাকে কত বানাতে হবে, 1 বানাতে হবে, বুঝেছিস কি বলতে চাইছি, কী করলাম বলছি, এখানে দেখ নেগেটিভ এই জায়গাতে এসছে, আর কোনো জায়গায় আসেনি। আচ্ছা আমি এই ভিডিওটা আপলোড করে দেবো, ভালো করে দেখে নিস, ঠিক আছে, তো এইটা একটু সমস্যা হবে, আমি চেষ্টা করছি যদি আজকেই করা যায় আজকেই করে দেবো। তাহলে এইখানে যেটা হচ্ছে হাফ এসছে, এই -হাফ এসছে, তাহলে এইটাতে আসার জন্য আমার যদি সব পজিটিভ চলে আসতো তাহলে আমার সলিউশন অপটিমাল হয়ে যেত, যেহেতু এখানে -হাফ একটা জায়গায় এসছে সেটাই যথেষ্ট, দেওয়ার পর এই কলামটা এখন হচ্ছে কি কলাম হিসাবে ট্রিট হবে, এবার কি রো হিসাবে কোনটা ট্রিট হবে, তার জন্য এগেন মিনিমাম রেশিও ক্যালকুলেশন, মানে বি এখন যেটা, মানে এই এখন ওই টেবিল ভুলে গেছি, এখন নতুন টেবিল, বি এলিমেন্ট যখন এটা, এই বি এলিমেন্টকে এখন এই করসপন্ডিং কলামের এলিমেন্টগুলো দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে যে জায়গায় মিনিমাম আসবে সেইটা আমি নেবো। দেখ এখানে 6/2 মানে 12, আর এখানে 4/2 মানে হচ্ছে 2, তাহলে এটা মিনিমাম, তো তাহলে আমার এইটা নিতে হবে, ঠিক আছে, তো এইটা নিলে আমার কি হয়ে যাবে, তাহলে এইটা এখন চলে আসবে, কে আসবে, A4 আসবে বা X4 আসবে, কার জায়গায় আসবে, এটা সরি A2 আসবে, মানে এই কলামটা তো A2 আসবে, কার জায়গায় আসবে, এই বরাবর আসবে, কার জায়গায়, A4 এর জায়গায় আসবে, ঠিক আছে। তাহলে প্রথমে এখন এইটা হচ্ছে A1 থাকবে, এখানে A2 আসবে নতুন হিসাবে, আর এখানে X1 থাকবে, এখানে X2 আসবে, ঠিক আছে। আচ্ছা প্রথমে যেহেতু এইটা আমার আসবে, তাহলে প্রথম এইটাকে 1 বানাতে হবে, তো এইটাকে 1 বানাতে গেলে কি করতে হবে, এটাকে 1 বানাতে গেলে এই রোটাকে 2 দিয়ে, মানে প্রথম রোটা আগে লিখে দেবো না, প্রথম রোটা চেঞ্জ হবে, যেটা আজকে কি রো সেটাকে আগে লিখবো, কি রোর যে এটা 2 আসবে, দেখ এখানে 1 বানাতে গেলে এখানে 0 আসবে, এখানে 1 আসবে, এটা -3/2 আসবে, এটা হাফ আসবে, দেন এটা যেহেতু কি এলিমেন্ট তাহলে এইখানটায় 0 বানাতে হবে,
তাহলে এইখানে জিরো বানাতে গেলে তাহলে এইটা তাহলে এবার পরে লিখতে হবে, এই প্রথম রোটা, কারণ যেটা চলে যাচ্ছে সেটাকে আগে লিখতে হবে এবং তার পরিবর্তে কে আসলো সেটাকে লিখে নিতে হবে। এবার যদি x1 আর x2 এখানে এসছে তাহলে তার করসপন্ডিং ভ্যালুসগুলো 3 অ্যান্ড এখানে ভ্যালুসগুলো কত 3 অ্যান্ড ওটা 2। লক্ষ্য করে দেখ এই যে x1 এর করসপন্ডিং যে জেড এর যে করসপন্ডিং যে কোফিশিয়েন্ট x1 এর কোফিশিয়েন্ট অ্যান্ড এখানে x2 এর কোফিশিয়েন্ট 3 2 আসলো। আচ্ছা এখানে 2 এসছে, এইখানে জিরো সরি কোথায় এখানে 1 এসছে, তাহলে এখানে জিরো বানাতে গেলে কী করতে হবে, এখানে দেখ আগের রোতে কত ছিল হাফ ছিল, এই জিরো বানানোর নিয়মই হচ্ছে যে রোটাকে জিরো বানাবো এই এলিমেন্টটাকে সেই এলিমেন্টটা লিখে নে, সেই এলিমেন্টটা লিখলে কত হয় 6 1 1 হাফ হাফ জিরো এইটা। দেন কি করতে হবে, এইখানে 1 এসছে তো এই 1টাকে কি করলে এখানে জিরো আসবে, তাহলে এখানে কিছুই না, এই যে নতুন রো এসছে এই নতুন রোটাকে হাফ দিয়ে গুণ করে দে, নতুন রোটাকে কি করবি, নতুন রোটাকে হাফ দিয়ে গুণ করে দে, সরি হাফ করতে হবে তো, হ্যাঁ হাফ দিয়ে গুণ করে দে। হ্যাঁ যেটা বলছি যে বুঝাচ্ছিস, এইখানে যে আছে 1 এসছে তাহলে এখানে হাফ আছে, তাহলে কি এই রোটাকে হাফ দিয়ে গুণ কর, হাফ দিয়ে গুণ করলে এটা কত আসবে, এটা 2 ছিল 2/2 মানে 1 তাই না, এটা জিরো আছে তাহলে এটা জিরোই থাকবে, ঠিক আছে। এখানে হাফ চলে আসবে, লক্ষ্য করে দেখ এখানে হাফ দিয়ে গুণ করলে হাফ আর এখানে হাফ দিয়ে গুণ করলে কত আসছে -3/4 আর পরেরটাকে হাফ দিয়ে গুণ করলে 1/4। এবার যদি এইটা তুই বিয়োগ করে দিস, বিয়োগ করে দিলে এটা দেখ এখানে 5 আসে, এখানে 1 আসে, এটা জিরো চলে আসে, এটা বিয়োগ করে দিলে দেখ 1 এর 2 মাইনাস অফ মাইনাস তাহলে বিয়োগ আছে, তাহলে 1 এর 2 প্লাস 3 এর 4, তাহলে 1 এর 2 প্লাস 3 এর 4 করলে কত আসে 5 এর 4 আসে না, না ঠিকই ঠিকই আছে, তাহলে এটা হয়ে যাবে 5/4, হ্যাঁ ঠিক আছে 5/4 আর এটা চলে আসবে এটা মাইনাস এটা তাহলে -1/4 তাই না। তাহলে কি হবে এই যে তাহলে এই কলামটা এখন এই জিনিস এটা 5 আসবে, এটা আসবে 1, এটা 0 লিখে দিয়েছি, এটা 5/4, এটা হচ্ছে -1/4, এই জিনিসটা আসছে। বোঝা গেল ব্যাপারটা কি, বোঝা গেল কিভাবে করলাম, মানে যে জেড জে মাইনাস সি যে ক্যালকুলেশনটা সেটা প্রথমে করতে হবে, করার পর নেগেটিভটা দেখতে হবে, যদি দু জায়গায় নেগেটিভ আসে মিনিমামটা নিতে হবে, মিনিমাম যেখানে আর এক জায়গায় নেগেটিভ আসে সেটাই, মিনিমাম যেখানে অকার করবে সেই মিনিমাম জায়গাটাই হয়ে যাবে কি কলাম মানে হচ্ছে ওই কলামটা নতুন ভাবে বেসিসে এন্ট্রি করবে, বেসিক ভেক্টর হিসাবে এন্ট্রি করবে বা বেসিস ম্যাট্রিক্স এন্টার করবে, ঠিক আছে। এবার হচ্ছে বেসিক ভেক্টর হিসেবে এন্টার করবে, কিন্তু কাকে রিপ্লেস করবে সেটা দেখার জন্য মিনিমাম রেশিও ক্যালকুলেট করা হয়। মিনিমাম রেশিওটা কি, মিনিমাম রেশিও হচ্ছে বি এর কম্পোনেন্ট গুলোকে বি করসপন্ডিং প্রতিটা টেবিলে যে যখন যেটা বি এই বি এর করসপন্ডিং কম্পোনেন্ট গুলো করসপন্ডিং কলাম দিয়ে ভাগ করতে হবে, যে জায়গায় মিনিমাম আসবে সেইটাকে রিপ্লেস করবে। প্রথমটাই A3 বরাবর মিনিমাম এসেছিল, তাহলে A3 কে রিপ্লেস করলে A1 আসবে, তাহলে করসপন্ডিং ভেরিয়েবল গুলো সেইভাবে চেঞ্জ হবে। কি হবে দেন এখানে এই 2টা কি এলিমেন্ট ছিল, 2টাকে 1 বানাতে হবে, 1 বানাতে গেলে প্রথম রোটাকে 1 দিয়ে ভাগ করে দিলাম, যা হলো সেটা আসলো। দেন এখানে A1 এখানে x1 এখানে 2 দিয়ে ভাগ করলে 6, এখানে 1 এখানে হাফ 0 চলে আসলো, আর এখানে কস্ট যেটা সেটা 3 চলে আসলো কারণ x1 এর কোএফিশিয়েন্ট। এটা গেল প্রথম টেবিলের কাজ। দেন এখানে যেহেতু 1 এসে এটাকে 0 বানাতে হবে, কারণ এটা বেসিকে এন্টার করছে, বেসিকে এন্টার করলেই তোর হচ্ছে 0 হবে, 1 0 0 1 ওই ফর্মে থাকবে। তাহলে এখানে 0 বানাতে গেলে যা কি করলাম, পুরনো রোটা আগে লিখে নিলাম যেটাকে 0 বানাতে হবে, দেন কি করলাম এটা যেহেতু 6 ছিল এটাকে 6 দিয়ে গুণ করে বিয়োগ করে দিলাম, দেন আবার এখানে জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করলাম, দেখলাম একটা জায়গায় নেগেটিভ আসে, তাহলে ওই কলামটা এখন বেসিক এন্টার করবে, সেটা আমি দেখছি হচ্ছে A2, কার পরিবর্তে এন্টার করবে সেম একই পদ্ধতি, এখানে যে বি এর ভ্যালু সেই কলামের করসপন্ডিং এলিমেন্ট গুলো দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করলে যেখানে মিনিমাম আসবে সেইটা চলে যাবে, তার পরিবর্তে A2 আসবে, যে সেটা চলে যাবে বলতে A4 চলে গিয়ে A2 আসবে, সেখানে A4 আর A2 আসলে এক্স ভেরিয়েবল গুলো x1 and x2 চলে আসলো, এন্ড দেন কস্টের এলিমেন্ট গুলো হলো 3 2, এবং হচ্ছে এইখানে যেহেতু এইখানটায় প্রথম আসলো এটা যে এই 2টা কি এলিমেন্ট, তাহলে এক্ষেত্রে এখানে 1 বানাতে হবে, 1 বানাতে গেলে এই টোটাল রোটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, দেন কাজে এখানে 0 বানাতে হবে, 0 বানাতে গেলে কি হলো আগের যে রোটা ছিল সেটা লিখে নিলাম, এই রোটা লিখে নিলাম, দেন এখানে হাফ ছিল তাহলে কি হবে নতুন রোটাকে হাফ দিয়ে গুণ করে বিয়োগ করে দিলাম, তাহলে এইটা আসলো। এবার আবার সেম কাজ এখানে জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করা, এখানে আবার জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করা, যদি ক্যালকুলেট করিস লক্ষ্য করে দেখ এখানে দেখ 3 5 15 15 আর হচ্ছে 4 কত হচ্ছে 19 হচ্ছে,
তাই না? 15, এটা কথা হচ্ছে 19। এটার ক্ষেত্রে 3 5 15, 3 × 5 2 × 2। আচ্ছা, এর ক্ষেত্রে 0, এটা 0, এগুলো চোখ কান বুঝে লেখা যায়, কারণ 1 0 0 1 থাকবে, 0 আসবে। এই জায়গায় ক্যালকুলেট করে দেখ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে দেখ 15 4 -3, তাই তো? 15 4 -3 কত হয়? এটা 3, এটা গুণ কর। আর কারণ ওর ওপরটা যেটা বিয়োগ হবে সেটা শূন্য আছে, এই যে এই জায়গাটা শূন্য আছে, এই জায়গাটাও শূন্য আছে। আমরা আলটিমেটলি এই 3 × 5/4 এটা প্লাস 2 × -3/2, মানে অ্যাকচুয়ালি গুণ করলে 15/4, এটা যেহেতু যোগ, হ্যাঁ -3 আসছে, 15/4 -3, তার মানে কত আসছে? 3 4 না, 3/4, এটা 3/4 আসছে। সিমিলারলি এটা হবে -3/4 -1, তাহলে -3/4 +1, -3/4 +1 মানে তোর হচ্ছে 1/4, এই জিনিসটা। তাহলে লক্ষ্য করে দেখ, এখানে জেড এর মান 19, আর বাকি ভ্যালুস গুলো এখানে জেড জে মাইনাস সি এর মান কত, এগুলো সব এখানে ভ্যালুস গুলো কি দেখতে পাচ্ছিস, সব পজিটিভ। হিয়ার অল জেড জে মাইনাস সি জে, এগুলো হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 চলে এসেছে। তাহলে জেড জে মাইনাস সি জে যেহেতু গ্রেটার ইকুয়াল টু 0 চলে এসেছে, দেয়ারফর দ্য সলিউশন যেটা আমরা পেয়ে গেছি এই মুহূর্তে সেটা অপটিমাল। ঠিক আছে তো, অপটিমাল। এবং ভ্যালু কি হয়ে যাবে, ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড ইজ 19, এবং সলিউশনটা কি হয়ে যাবে, x1 = 5, x2 = 2, এটাই সলিউশন। ঠিক আছে তো, এই তোর মনে ধর এটা গ্রাফিক্যালি করলে কবে অঙ্ক হয়ে যেত, গ্রাফিক্যালি এটার ক্ষেত্রে হতো, বা আমি যদি হচ্ছে বেসিক ফিজিবল যেভাবে করেছি সলিউশন বার করা, সেভাবে করলেও অনেক তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে যদি নাম্বার অফ ভেরিয়েবলস বেশি, নাম্বার অফ ইকুয়েশন বেশি থাকতো, তাহলে কিন্তু মানে ম্যাক্সিমাম অঙ্ক এই 3টে বা 4টে টেবিলে হবে, ম্যাক্সিমাম অঙ্ক আমি তোদের বলছি। এই তোদের এই যতগুলোই ভেরিয়েবল থাক, 4টে 5টা 6টা 8টা 9টা ভেরিয়েবলও আছে, দেখবি অঙ্ক করতে গিয়ে 8টা 9টা ভেরিয়েবল চলে এসেছে, এখানে তো মাত্র 4টে 8টা ভেরিয়েবল চলে এসেছে, বা 9টা ভেরিয়েবল। ইন দ্যাট কেসও 4টে টেবিল, মানে এরকম 3টে জায়গায় 4টে টেবিলে তোর অঙ্ক শেষ হয়ে যায়, বুঝেছিস? 4টে টেবিলে ম্যাক্সিমাম অঙ্ক শেষ হয়ে যায়। তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে সিমপ্লেক্স কেন জিনিসটা, 9টা ভেরিয়েবল আর 3টে ইকুয়েশন থাকলে, বুঝতে পারছিস কত বড় সলিউশন। 9C3 অতগুলো বেসিক ফিজিবল সলিউশন থাকতে পারে, যে কতগুলো সলিউশন, ততগুলোর মধ্যে মাত্র 4টে টেবিল, 4টে টেবিল মানে 4টে সলিউশন টেস্ট করছি আমি, তার মধ্যে একটা ইনিশিয়াল সলিউশন, তার মানে 3টে নতুন সলিউশন টেস্ট করছি। এক্ষেত্রে দেখ, এখানে 4C2 মানে অ্যাকচুয়ালি 6টা ম্যাক্সিমাম সলিউশন থাকতে হতো, তার মধ্যে আমি দুটো সলিউশন অ্যাকচুয়ালি টেস্ট করলাম। প্রথমটা তো ইনিশিয়াল, ও তো ছাড়, মানে প্রথম টেবিলটা। দ্বিতীয় দুটো সলিউশন টেস্ট করেই আমার ম্যাক্সিমাইজেশনে পৌঁছে গেলাম, বাকি 4টে সলিউশন দেখিনি। এই জন্য সিমপ্লেক্স। যখন ওই জিনিসটা আসবে, আমি যে বলছি 9টা ভেরিয়েবল 3টে ইকুয়েশন, তখন হচ্ছে 9C3 ওই যতগুলো হয় ততগুলো বেসিক ফিজিবল সলিউশন থাকতে পারে, তার মধ্যে কতগুলো, মাত্র 3টে বা 4টে সলিউশন টেস্ট করে তো সলিউশন চলে। একটা অঙ্ক মনে 5টা টেবিল আছে, বাকি সব 4টে টেবিলে হয়ে যায়, হয়ে গেল। 5টা টেবিল মানে 4টে টেস্ট করেছিস, ঠিক আছে। 3টে টেবিল মানে দুটো সলিউশনের জন্য টেস্ট করেছিস, প্রথমটা তো ধরেই নিয়েছি ইনিশিয়াল সলিউশন, বুঝেছিস? তার মানে 3টে বা 4টে, 3টে মানে ম্যাক্সিমাম 2 থেকে 3টে সলিউশন টেস্ট করলে ম্যাক্সিমাম প্রবলেমে তো সলিউশনটা হয়ে যায়, যেখানে মেবি অনেক সলিউশন 20টা সলিউশন থাকতে পারতো, মানে 20টা পসিবল সলিউশন হতে পারতো, বুঝেছিস? এই জন্য মেথডটাকে সিমপ্লেক্স মেথড বলা হয়। বাট মেথডটা সিমপ্লেক্স বা সিম্পল, মানে ব্যাপারটা অনেক কম স্টেপে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের একটু জটিলতা রয়েছে, সেটা একটু মাথায় রাখতে হবে, অনেক কিছু মনে রাখতে হবে। এলপিপির প্রবলেম সলভ করতে গেলে প্রতিটা প্রবলেমে অনেক কিছু, এই প্রবলেমে তো আমি তো জাস্ট শুধু সলিউশন থাকার কথা বললাম, সলিউশন না থাকতে পারে, কখন থাকবে না তার কন্ডিশন কি, সলিউশন আছে, মোর দ্যান ওয়ান সলিউশন আছে, তখন সলিউশনটা কন্ডিশন কি, সলিউশন আছে আনবাউন্ডেড সলিউশন, মানে কোনো আমরা গ্রাফিক্যালি করতে গিয়ে দেখ নো সলিউশন, নো ফিজিবল সলিউশন, আনবাউন্ডেড সলিউশন, ইনফাইনাইট সলিউশন, বিভিন্ন কেস যেরকম পেয়েছিলাম, তাহলে এক্ষেত্রেও হতে পারে নো সলিউশন, আনবাউন্ডেড সলিউশন, ইনফাইনাইট মেনি সলিউশন। সেগুলো তো আমি বলিনি, এখানে শুধুমাত্র একটা সলিউশন থাকে সেরকম কেস বলেছি। তাহলে কোন কোন কন্ডিশনে সলিউশন আনবাউন্ডেড হবে, কোন কন্ডিশনে সলিউশন থাকবে না, সেগুলো আস্তে আস্তে আমরা পরে করব। তাহলে বই আছে ব্যাপারটা, আমরা সলিউশনের কি ব্যাপারটা করলাম, আমরা আমাদের কাজ হচ্ছে জেড জে মাইনাস সি যেটা হচ্ছে দেখা, ঠিক আছে। প্রথম থেকে আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথম যে ইকুয়েশন গিভেন
ঠিক আছে, সিস্টেম অফ যে 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 প্রবলেমটা গিভেন সেই প্রবলেমে স্ল্যাক অ্যান্ড সারপ্লাস অ্যাডজাস্ট করতে হবে। আমি প্রথমে স্ল্যাকের কথাই বলেছি, সারপ্লাসের কথা বললে আবার অন্য মেথড আসবে। মানে সারপ্লাস করলে বিয়োগ করতে হতো, বিয়োগ করলে ওই যে যদি ধর ফর এক্সাম্পল এই প্রথম যে এটা সেটা গেটার ইকুয়াল টু 12 ছিল, 2x1 প্লাস x2 গেটার ইকুয়াল টু 12, তাহলে আমার x3 বিয়োগ করতে হতো। আচ্ছা x3 যদি বিয়োগ করতে হতো, করসপন্ডিং যে কলাম ভেক্টরটা আসতো a3, এটা -1 0 আসতো, বুঝে দেখ এসিটা কত আসতো, বুঝে দেখ এটা হচ্ছে -x3 থাকতো, তাহলে -1 0, আর হচ্ছে এটা থাকতো ধর এটা লেস দ্যান ছিল, এটা 0 1 আসতো। কিন্তু ইন দ্যাট কেস এই মেথডে সলভ করা যেত না, আবার সেই ক্ষেত্রেও চেঞ্জ করতে হতো। মানে এই নেগেটিভ থাকলে হবে না, ইউনিট মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স ওই যে ওই প্রথমে লিখে দিয়েছি, লক্ষ্য করে দেখবি আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। এই যে এখানে লেখা ছিল যে ফর্ম, এই যে বি A3A4 is an identity matrix, এখানে লেখা আছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স which is non singular, আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম না করলে অসুবিধাটা কোন জায়গায়, ধর ফর এক্সাম্পল হিয়ার x3 is মাইনাস আছে, মানে এটা গ্রেটার দ্যান ছিল, বল এই এই 12টা এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু ছিল, গ্রেটার দ্যান ইকুয়াল টু ছিল থাকলে এইখানে যদি আইডেন্টি মানে এখানে তাহলে মাইনাস হবে, সারপ্লাস করতে হবে, সারপ্লাস বিয়োগ করতে হবে। তাহলে যদি বিয়োগ করিস, এবার x1 আর x2 যদি 0 পুট করে দিস, তাহলে x3 এর মান -12 আসতো, x3 এর মান কত আসতো, -12 আসতো। তাহলে -12 হলে আমার যে ইনিশিয়াল কি লেখা ছিল, বেসিক ফিজিবল সলিউশন, এই ফিজিবল এটা হতো না, বেসিক হয়ে যেত কারণ নন সিঙ্গুলার আসতো, বাট ফিজিবল হতো না। ফিজিবল না হলে আমি আবার করতে পারতাম না, তার মানে আমার বেসিক ফিজিবল বানাতে হবে। বেসিক ফিজিবল বানাতে গেলে এখানে যদি গেটার ইকুয়াল টু থাকতো, তখন আবার এইভাবে করা যেত না, তাহলে আরো কিছু অন্য কিছু করতে হতো, আরো কিছু করতে হলে আবার একটা ভেরিয়েবল অ্যাড করতে হতো ওই প্রথম ইকুয়েশনে, তাহলে তখন 4টের জায়গায় 5টা চলে আসতো। ঠিক আছে, সেই পদ্ধতি আলাদা, তখন আমরা যখন করব তখন দেখবো। তার মানে কি, তখন এই এই অঙ্কটা হতো না, এই একটা যদি গেটার ইকুয়াল টু 12 থাকতো আর ওটা যদি লেস ইকুয়াল টু 40 থাকতো, তখন কিন্তু যে মেথড করেছে আপাতত সেই মেথডে হতো না, বুঝে আছে, কারণ ফিজিবল সলিউশনটা আসতো না, বেসিক হয়ে যেত বাট নট ফিজিবল। তাহলে সেক্ষেত্রে অন্য, তাহলে প্রথম যে কাজটা হচ্ছে আমাকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা বার করতে হবে। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা বার করার সোজা পদ্ধতি এটা, স্ল্যাক ভেরিয়েবল থাকলে খুব সোজা, সেগুলো রেখে বাকি সব 0 পুট করে দেবে, তাহলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বেরিয়ে যাবে। এখানে যা যা লিখলাম, obviously basic matrixটা B is an identity matrix which is non singular, then আমরা corresponding টেবিল বানাবো। টেবিল বানানোর পদ্ধতিটা কি, টেবিল বানানোর পদ্ধতিটা হচ্ছে আমি যেটা বলছি, নাম্বার অফ ভেরিয়েবল যতগুলো, কতগুলো নাম্বার অফ ভেরিয়েবল, নাম্বার অফ ভেরিয়েবল হিয়ার 4, নাম্বার অফ ভেরিয়েবল যদি 4 থাকে তাহলে হচ্ছে 9টা কলাম হবে, মানে যতগুলো নাম্বার অফ ভেরিয়েবল থাকবে কলাম সংখ্যা তার সঙ্গে 5 যোগ করে দিবি। ঠিক আছে, এই যে নাম্বার অফ ভেরিয়েবল থাকে এইখান থেকে আছে A1 A2 A3 A4, এই করসপন্ডিং কলামগুলো হচ্ছে 4টে, এখানে 4টে ভেরিয়েবল, বাকি 5টা 1টা 2টো 3টে 4টে প্রথমে, লাস্টে মিনিমাম রেশিও। দেখ সবার জন্য নাম্বার অফ ভেরিয়েবল যদি 4 এর জায়গায় 6 থাকতো, তাহলে এখানে A1 A2 A3 A4 A6 আসতো, বাকিগুলো একই থাকতো, মানে বাকি 5টা। অলওয়েজ কতগুলো কলাম হবে টেবিল করার ক্ষেত্রে, কলামের সংখ্যা হবে, কলামের সংখ্যা হবে অলওয়েজ নাম্বার অফ ভেরিয়েবল প্লাস 5। তাহলে এটা চোখ কান বুঝে বলা যায় যে হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল 4, দেয়ারফর তোর হচ্ছে কলাম সংখ্যা তোর চলে আসবে, কলাম সংখ্যা তোর চলে আসবে হচ্ছে 9। তাহলে 9টা হলো, 9টা বলতে প্রথম 4টে অলওয়েজ এই 4টে, মানে সিবি বি এক্স বি আর বি এইটা থাকবে, আর লাস্টে মিনিমাম রেশিও প্রতিটা অঙ্কের জন্য। আর মধ্যে এটা যদি 4টে ভেরিয়েবল থাকে A1 A2 A3 A4, যদি 5টা থাকে A1 A2 A3 A4 A5, যদি 6টা থাকে A6 পর্যন্ত আসবে, 7টা থাকলে 8টা থাকলে A8 পর্যন্ত আসবে, এই ব্যাপার। বাকি প্রথম 4টে আর লাস্টটা ফিক্সড, এইটা হচ্ছে টেবিলের নিয়ম। দেন কিভাবে এই টেবিলটা তৈরি করা হয়, টেবিলটা তৈরি করার জন্য প্রথমে বেসিকে কারা কারা আছে দেখা হয়। বেসিক সলিউশন হিসাবে আছে এইটা, তাহলে বেসিক ভেরিয়েবল হিসাবে আছে তোর হচ্ছে x3 and x1, দেওয়ার পর xb মানে বেসিক ভেরিয়েবলস, বি বলতে ভেরিয়েবল ইন বেসিক, এইটা নোটেশন, সেটা x3 x4। আর শুধু যেটা বি লেখা আছে ক্যাপিটাল বি, হুইচ ইজ দ্য বেসিস ভেক্টর গুলো, বেসিক ভেক্টর গুলো, ঠিক আছে, ভেক্টর গুলো। এন্ড সিবি মানে হচ্ছে করসপন্ডিং জেডে তে x3 and x4 এর কোএফিসিয়েন্ট গুলো, এন্ড বি বলতে যে হচ্ছে সলিউশন গুলো, মানে x3 x4 এর ভ্যালু গুলো। এন্ড a1 a3 a4 এগুলো কোনগুলো, a1 a2 a3 a4 এগুলো হয়ে গেল তোর হচ্ছে করসপন্ডিং যে কলাম ভেক্টর গুলো বা সিস্টেম অফ ইকুয়েশনের সেই করসপন্ডিং কলাম ভেক্টর বা ইকুয়েশনের গুলো কোএফিসিয়েন্ট প্রপার্টি, x1 x2 x3 x4 এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে x1 x2 x3 x4, না প্রথম ইকুয়েশন x1 x2 x3 x4 এর কোএফিসিয়েন্ট, দ্বিতীয় ইকুয়েশনে x1 x2 x3 x4 এর কোএফিসিয়েন্ট।
দেন ফার্স্ট ক্যালকুলেশনটা কি, ফার্স্ট ক্যালকুলেশনটা জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করা হয়। কি করা হয়, প্রথম কলামটার জন্য সেটা জেড এর ভ্যালু ডিপেন্ড করে, সেই এইখানে যে কস্টের যে ভ্যালুস গুলো এই 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 ভ্যালুটা ইনটু এই ভ্যালুটা, এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা ইনটু এই ভ্যালুটা গুণ করে যোগ। আর বাকি যেগুলো A1 A2 A3 A4 এর জন্য এইটা ইনটু এইটা প্লাস এইটা ইনটু এইটা মাইনাস ওপরেরটা। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করে দেখি যেহেতু এখানে জিরো আছে, তাহলে এখানে যেভাবেই গুণ কর সবগুলো জিরো আছে, শুধু অ্যাকচুয়ালি মাইনাস যেটা থাকবে ওপরেরটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই টেবিলটা করা খুব সহজ। এখানেও জিরো আসবে অলওয়েজ, আর ওপরটা অলওয়েজ হচ্ছে ওপরের গুলোর সামনে নেগেটিভ সাইন আসবে। এবার এই নেগেটিভ সাইনের সংখ্যা কটা দেখতে হবে, যদি এক জায়গায় আসে তাহলে ওটাই মোস্ট নেগেটিভ, যদি মোর দ্যান ওয়ান জায়গায় আসে আমাকে দেখতে হবে মোস্ট নেগেটিভ মিনিমাম অফ জেড জে মাইনাস সি জে দেখতে হবে। সেটা যে জায়গায় আসবে সেইটা হয়ে যাবে কি কলাম, কি কলাম মিন্স মানে দিস কলাম বা দিস ভেক্টর করেসপন্ডিং দিস কলাম যে ভেক্টর আছে A1 টা বেসিকে এন্টার করবে। কার পরিবর্তে এন্টার করবে সেটা দেখার জন্য মিনিমাম রেশিও ক্যালকুলেট করা হয়। মিনিমাম রেশিওটা কি জিনিস, মিনিমাম রেশিওটা হচ্ছে এই যে বি ভেক্টরটা গিভেন তাকে করেসপন্ডিং যেটা কি কলাম সেটা দিয়ে ভাগ করবে। তাহলে 12/2 আর 40/6 হলো, তাহলে 12/2টাই মিনিমাম হলো, তাহলে এইটা 6, এই 6টা হলো মিনিমাম। তাহলে এই রোটা বলা হয় কি রো, তাহলে এই রোটা চলে যাবে কে, দেয়ারফর F3 চলে যাবে, তার করেসপন্ডিং A1 আসবে। তাহলে A3 যদি চলে যায় তাহলে এখানে A1 বসবে, এখানে A4টা যা ছিল, এখানে X1 বসবে, এখানে X4টা যা ছিল, এখানে করেসপন্ডিং কি আসবে, X1 এর করেসপন্ডিং যে কোফিশিয়েন্ট ইন কস্টে সেটা ছিল হচ্ছে 3, এই যে X1 এর করেসপন্ডিং কোফিশিয়েন্ট এটা 3 ছিল, এই 3টা তোর এখন এখানে আসলো, 3টা চলে আসলো আর এখানে 0 বসে থাকলো। এবার এইখানে কি হবে, সেটা চেঞ্জ হবে। এখানে যেটা আমার এই যে রোটা গেল আর যে কলামটা আসলো তার ইন্টারসেকশন পয়েন্টটা দেখতে হবে, সেটা হচ্ছে এইটা, এরকম বক্স আকারেই দিবি, আমি যে এখানে অ্যারো দিয়েছি অ্যারোই দিবি। এইটা কি এলিমেন্ট বলা হয়, কি এলিমেন্টকে ফার্স্ট 1 বানাতে হবে। 1 বানানোর নিয়ম কি, অন্য কিছু করা যাবে না, জাস্ট ভাগ করা। তুই বলিস যে আমি 1 বিয়োগ করে দিলাম, ব্যাপারটা এরকম না, এটা ভাগ করতেই হবে, যেটা করছি সেটাই করতে হবে। 1 দিয়ে যেই ভাগ করলাম তাহলে টোটাল কলাম রোটা এরকম চেঞ্জ হয়ে গেল। রোটা ছিল 12 2 1 1 0, তাহলে এটা হয়ে গেল 2 দিয়ে ভাগ করলে 6 1 হাফ হাফ 0। এবার গেলে এটা 1 আসলে এটাকে 0 বানাতে হবে। এইখানে 0 বানাতে গেলে এখানে ছিল 6টাকে 0 বানাতে গেলে এই যে নতুন রো A1টা আসলো না, তাকে 6 দিয়ে গুণ করে এই এটা থেকে বিয়োগ করে দেই, এখানে করেছি ওইটা লিখে নিয়েছি, দেন নতুন রোটাকে 6 দিয়ে গুণ করে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করলে যে চেঞ্জেস হলো সেটা হচ্ছে এইটা। দেন কি করলাম, দেন আবার সেম পদ্ধতি এখানে রিপিট করলাম, জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে এখানে 18 আসলো। তাহলে লক্ষ্য করে দেখ এটা অবজেক্টিভ ফাংশনের ভ্যালু 0 ছিল, এখানে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু 18 চলে আসলো, ঠিক আছে। তো দেন সেখানে আমি করতে গিয়ে একই পদ্ধতি জেড জে মাইনাস সি জে, একই পদ্ধতি এই এই সিবির এলিমেন্টের সঙ্গে কলাম এলিমেন্ট গুণ করে একদম উপরে যেটা রয়েছে বিয়োগ করে দিলাম, সেখানে দেখলাম এখানে নেগেটিভ আসলো। তাহলে এইটা কি কলাম হিসাবে হবে, তাহলে A2 হবে কি কলাম, A2 এন্টার করবে, কার জায়গায় এন্টার করবে, মিনিমাম রেশিও বার করলাম সেটা দেখলাম হচ্ছে A4 এর জায়গায় এন্টার করবে, তাহলে এখানে প্রথম 1 বানাতে হবে, 1 বানিয়ে দিলাম। 1 বানাতে গেলে তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে গেলে যে চেঞ্জেস হবে সেটা লিখলাম, এখানে 0 বানাতে হবে। তাহলে কি হলো, আবার এই কলাম রোটা লিখে নিয়ে এটাকে হচ্ছে হাফ ছিল, হাফ দিয়ে গুণ করে বিয়োগ করে দিলাম, এই কলাম রোটা লিখে দিলাম। দেন আবার জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখলাম এই ভ্যালুস গুলো সব পজিটিভ চলে এসেছে, দেওয়ার অপটিমাল, এবং এই ভ্যালুটা 19 এসেছে। তোরা লক্ষ্য করে দেখবি এখানে 0, তারপরে 18, তারপরে 19, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই পদ্ধতিটা এমন, সেটা প্রথম টেবিলে যে ভ্যালু থাকবে তার টেবিলে যেহেতু ম্যাক্সিমাইজেশন, তারপরের টেবিলে ভ্যালুটা একটু বড় আসবে, তারপরের টেবিলে একটু ভ্যালু বড় আসবে। কিন্তু আমরা পুরোনো যে মেথড করেছিলাম, আমরা হচ্ছে কোন একটা বেসিক ফিজিবল সলিউশন বেরিয়েছে, প্রথমে যে বেসিক ফিজিবল সলিউশনের জন্য ভ্যালু বেরোলো, তার পরবর্তী বেসিক ফিজিবল সলিউশনের জন্য তার থেকে বেশি আসবে না কম আসবে আমি জানি না, তার পরবর্তীর জন্য। কিন্তু এখানে পদ্ধতিটা এরকমই সাজ দ্যাট পরবর্তী স্টেপ ওয়াইজ করলে আস্তে আস্তে বেসিক ফিজিবল সলিউশন গুলো মডারেট হয়, মানে ভ্যালুস গুলো বেশি আসে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে, বোঝা যাচ্ছে। তাহলে ঘটনা হচ্ছে এইটা, তাহলে মডারেট হয়েছে মানে কি, বাকি এর থেকে কম যদি ভ্যালু আসতো কোনো জায়গায়, মানে 18 এসছে তো 18 থেকে কম যদি কোনো জায়গায় ভ্যালু আসে সেটা আর ক্যালকুলেশনের আন্ডারেই আসবে না, সেটা সব বাদ চলে গেছে, বুঝে গেল, মডারেট হয়ে আছে। এখানে অল জেড জে মাইনাস সি জে পজিটিভ, দেয়ারফর সলিউশন যেটা পেয়েছি সেটা অপটিমাল হয়ে গেছে, অপটিমাল হয়েছে। এন্ড হোয়াট ইজ অপটিমাল সলিউশন, ম্যাক্স ভ্যালু অফ জেড আসবে, ম্যাক্স ভ্যালু অফ জেড হচ্ছে 19,
আর হচ্ছে সলিউশন হচ্ছে x1 ইকুয়াল টু 5 আর x2 ইকুয়াল টু হচ্ছে 2। এইটা ব্যাপার, এটাই হচ্ছে তোর সলিউশন। ঠিক আছে, আমরা সলিউশনটা করে ফেলেছি, কিন্তু আমরা টেবিলটা করে হয়ে গেছে, এবার আমরা একটু লিখে রাখবো, নইলে পরীক্ষার সময় কি করতে হবে সেটা আমরা সবই ভুলে যাব, কিছুই মনে থাকবে না। ঠিক আছে, তো তাহলে এবার লিখতে থাক, আমি যা বলছি। ঠিক আছে, লেখা জেনে তাহলে কি করেছি, ইন দ্য ফার্স্ট টেবিল, কোন টেবিল ওয়াইজ যে কাজগুলো করেছি আমি সেগুলো লিখছি। ইন দ্য ফার্স্ট টেবিল, সব ওটা টেবিলটা করা হয়ে গেছে, এবার লেখ ইন দ্য ফার্স্ট টেবিল, in the first table we see that z1 minus c1 and z2 minus c2 এই দুটো লক্ষ্য করে দেখ নেগেটিভ, আর নেগেটিভ, আর হচ্ছে নেগেটিভ, তাই না? z মাইনাস c লক্ষ্য করে দেখ কোনটা কোনটা নেগেটিভ ছিল, তোদের কাছে আছে নিশ্চয়ই খাতাটা, তোরা তাহলে ভালো দেখতে পাবি, দেখবে যে দুটো কলামে এই যে z1 মাইনাস c1 মাইনাস c and মাইনাস 2 যে জায়গায় ছিল, z1 মাইনাস c1 and z2 মাইনাস c2 এই দুটো নেগেটিভ ছিল, এই দুটো নেগেটিভ। ঠিক আছে, তো therefore the solution obtained is not optimal, মানে যে সলিউশনটা পেয়েছি hence the solution is not optimal, hence the solution is not অপটিমাল, সলিউশনটা অপটিমাল নয়, মানে যখনই নেগেটিভ আসবে অপটিমাল নয়। ঠিক আছে, তো and the most negative occurs, and the most negative among delta হ্যাঁ positive লিখেছে, এটা নেগেটিভ, most negative occur among delta j equal to zj minus cj occurs for j equal to 1, তাই দেখ মাইনাস 3 এসেছিল কোথায়, ঠিক আছে, j equal to 1 এর জন্য, ঠিক আছে, therefore that is therefore হচ্ছে ওই ইয়েটা হবে প্রথম কলামটা, ফার্স্ট কলামটা, ঠিক আছে, প্রথম যে কলামটা সেটা হয়ে যাবে কি কলাম, তাই না, কারণ হচ্ছে ওটাই বলেছে, therefore the first column is the key column, তাহলে ফার্স্ট কলামটা কি কলাম হবে, ফার্স্ট কলাম যদি কি কলাম আছে তাহলে ফার্স্ট কলামটা কিন্তু বেসিসে এন্টার করবে। ঠিক আছে, hence a1 will enter in the new basis, নিউ বেসিসে এন্টার করব, মানে দ্যাট ইজ মানে ইন দ্য নেক্সট টেবিল বলতে, ইন দ্য নেক্সট টেবিলে যেটা এন্টার হচ্ছে, নেক্সট টেবিলে হচ্ছে a1 টা আসবে। এবার কাকে রিপ্লেস করে আসবে সেটার জন্য আমি কি করেছিলাম, মিনিমাম রেশিও ক্যালকুলেট করেছিলাম, নাও এটা ক্যালকুলেট কর, নাও মিন ওভার i যে xbi বাই yi1 কমা দিয়ে yi1 গ্রেটার দ্যান 0, এটার জন্য আমি যে ক্যালকুলেট করছি দিস অ্যাকচুয়ালি মিন ওভার i লেখার দরকার নেই, আর এটা হচ্ছে কত 12/2 কমা তোর হচ্ছে 40/6, এটা তোর হচ্ছে 12/2 হয়ে যাচ্ছে, দিস ইজ 6। এটা কি লিখেছি দেখ, এটা হচ্ছে আমি এটা নোটেশনে লিখেছি মিন ওভার i xbi বাই হচ্ছে yi1 বলতে কি লক্ষ্য করে দেখ, i এর মান যদি 1 and 2 হয় তাহলে হচ্ছে
তাহলে যে এক্স বি ওয়ান অ্যান্ড এক্স বি টু, তাহলে এক্স বি ওয়ান বাই ওয়াই ওয়ান ওয়ান আর এক্স বি টু বাই ওয়াই টু ওয়ান। মানে এইটা যেটা আমি লিখেছি সেটা যে আগের টেবিলে যায় সেটা হচ্ছে আমি এইটাকে রিপ্রেজেন্ট করতে চেয়েছি। এই যে এক্স বি ওয়ান বলতে কি এই যে বেসিকে এটা দিস ইজ এক্স বি ওয়ান অ্যান্ড দিস ইজ এক্স বি টু, মানে করেসপন্ডিং বেসিক ভেরিয়েবলের ভ্যালু। মানে এখানে তো এক্স থ্রি অ্যান্ড এক্স ফোর ডিরেক্ট লিখতে পারছি না, মানে এক্স থ্রির ভ্যালু বাই এক্স ফোর এর ভ্যালু বাই এইটা বাই এটা লিখতে পারছি না। মানে এক্স বি ওয়ান মানে কি প্রথম বেসিক ভেরিয়েবলের ভ্যালু এটা, মানে আর এক্স বি টু মানে হচ্ছে দ্বিতীয় বেসিক ভেরিয়েবলের ভ্যালু, বুঝেছিস? বাই ওয়াই আই ওয়ান, আই এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়াই ওয়াই ওয়ান মানে এইটা বলেছি, আর ওয়াই টু ওয়ান মানে এটা ওয়াই ওয়ান ওয়ান আর এটা ওয়াই টু ওয়ান। এটা নোটেশন দেখ, বাড়িতে একটু ভালো করে দেখ, সময় দিয়ে বুঝতে পারবি। কিছুই না, যেটা বলে দিচ্ছি সেটা এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে 6 হলো। তাহলে এইটা অকার করছে কত, মানে 6টা অকার করছে ফর i equal to 1 and which occurs for i equal to 1, i equal to 1 এর জন্য অকার করছে, therefore first row is the key row, এটা লিখতে হবে therefore বা hence, যা লিখলেন hence the first row is the key row, ফার্স্ট রোটা হয়ে যাবে কি রো, ফার্স্ট রো কি রো মানে therefore ফার্স্ট রোতে কি আছে a3, তাহলে a3 চলে যাবে and a1 আসবে, that is a3 will leave from the basis, আমি টোটালি লিখে দিচ্ছি যা বলে দিয়েছি, will leave from the basis, বেসিস থেকে a3 টা চলে যাবে, তাহলে হচ্ছে a3 যদি চলে যায় তাহলে আসবে কে, a3 টা হচ্ছে আউটগোয়িং ভেক্টর আর হচ্ছে a1 টা হচ্ছে ইনকামিং ভেক্টর, ঠিক আছে? দ্যাট ইজ আবার লিখতে পারি, দ্যাট ইজ a3 is the outgoing vector and a1 is the incoming vector, বোঝা গেল? যা লেখার দেখা সব করেছি। এইবার দেখ সেকেন্ড টেবিল, এটা প্রথম টেবিলের কাজ শেষ হয়ে গেল, সেকেন্ড টেবিল এবার তৈরি করেছিলাম। সেকেন্ড টেবিলটা তৈরি করার সময় কি করেছিলাম লক্ষ্য করে দেখ, আমি সেকেন্ড টেবিলটা তৈরি করার সময় আমার প্রথমে দেখ এই যে প্রথম যে টেবিলটা তৈরি হলো সেটা কি করেছিলাম, ওই যে প্রথম টেবিলের প্রথম রোকে আমি হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, সেটা দেখ দিয়ে তাহলে ওটা 6 1 হাফ হাফ 0 পেয়েছিলাম। মানে দ্বিতীয় টেবিলের ফার্স্ট রোটা হয়েছিল কিভাবে, প্রথম টেবিলের ফার্স্ট রোকে 2 দিয়ে ভাগ করে। দেন দ্বিতীয় টেবিলের সেকেন্ড রোটা হয়েছিল কিভাবে, দ্বিতীয় টেবিলের সেকেন্ড রোটা হয়েছিল হচ্ছে প্রথম টেবিলের সেকেন্ড রো থেকে কি করেছিলাম, দ্বিতীয় টেবিলের ফার্স্ট রোকে 6 দিয়ে গুণ করে বিয়োগ করে দিয়েছিলাম। তাহলে আমি সেটাই লিখবো, যেটা করেছিলাম আমি সেটাই লিখবো। এবার সেকেন্ড টেবিল, দ্য সেকেন্ড টেবিল, এবার লিখি দ্য সেকেন্ড টেবিল is obtained from the first table বা table 1 যাবে, from the table 1 by the following row operations. কি রো অপারেশনস করা হয়েছিল দেখ, আমি বলছি ফার্স্ট রো মানে রো 1 অফ সেকেন্ড টেবিল, এইভাবে ডিনোট করা আছে। R1 অফ 2 মানে যে উপরে 2 মানে যে সেকেন্ড টেবিলের ফার্স্ট রো, দিস ইজ অ্যাকচুয়ালি তোর হয়েছিল হাফ ইনটু ফার্স্ট টেবিলের ফার্স্ট রো, বুঝেছিস? মাথার ওপরে যেটা ব্র্যাকেটে দিচ্ছি এটা ডিনোট করছেন টেবিলের নাম্বার আর নিচেরটা হচ্ছে রো নাম্বার। দ্য রো 1 অফ সেকেন্ড টেবিল ইজ ইকুয়াল টু দ্য হাফ ইনটু রো 1 অফ ফার্স্ট টেবিল, তাই না? অ্যান্ড হচ্ছে রো 2 অফ সেকেন্ড টেবিল
এটা তো এসেছিল, এটা হয়েছিল রো 2 অফ ফার্স্ট টেবিলটা কি করেছিলাম প্রথম লিখে প্রথম সে দ্বিতীয় রো ফার্স্ট টেবিলের ওটা লিখে রেখেছিলাম, দেন 6 দিয়ে গুণ করেছিলাম কাটা কোনটাকে রো 1 অফ কোন টেবিলটাকে দ্বিতীয় টেবিলের, এটা করে হয়েছিল। দেখ আগের পেজে আবার যাই, দেখ এখানে কি করেছিলাম ফার্স্ট টেবিলের যেটা ফার্স্ট টেবিল ছিল সেই ফার্স্ট টেবিলটার ফার্স্ট সরি সেকেন্ড টেবিলের ফার্স্ট রোটাই ছিল ফার্স্ট টেবিলের সরি কি করেছিলাম 2 দিয়ে ভাগ করেছিলাম না, আমি 2 দিয়ে ভাগ করেছিলাম লিখলাম তো, হ্যাঁ 2 দিয়ে ভাগ করেছিলাম। সেকেন্ড টেবিলের ফার্স্ট রো যেটা এসেছিল সেটা হচ্ছে ফার্স্ট টেবিলের ফার্স্ট রোকে 2 দিয়ে ভাগ করে, ঠিক আছে। আর সেকেন্ড টেবিলের সেকেন্ড রোটা এসেছিল ফার্স্ট টেবিলের সেকেন্ড রো, এই যে এখানে লিখে রেখেছিলাম ফার্স্ট টেবিলের সেকেন্ড রো মাইনাস 6 ইন্টু সেকেন্ড টেবিলের ফার্স্ট রো, 6 ইন্টু তাহলে সেটাই লিখেছি 6 ইন্টু দেখ সেকেন্ড টেবিলের ফার্স্ট রো, ঠিক আছে তো মাইনাস অফ 6 ইন্টু, ঠিক আছে সেকেন্ড টেবিল ওপরের টেবিল ফার্স্ট রো মাইনাস 6 ইন্টু, তাহলে এই দুটো অপারেশন করে আমার ফার্স্ট সেকেন্ড টেবিল কমপ্লিট করা হয়েছে। তাহলে এইটা সেকেন্ড টেবিল কমপ্লিশন হলো। এবার সেকেন্ড টেবিলে কি করতে হবে আবার জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করতে হবে। তাহলে আবার লেখিন এটা টেবিলটা কমপ্লিট করে ইন দ্য সেকেন্ড টেবিল এটা দেখ কোন জায়গায় নেগেটিভ এসেছিল, একটা জায়গায় নেগেটিভ এসেছিল ওই z2 minus c2, we see that in the second table we see that z2 minus c2 is negative, z2 minus c2 টা নেগেটিভ, hence the solution is not optimal, একই কথা, hence the solution is নট, এটা যদি একটা জায়গায় আসলো তাহলে মিনিমামটার ক্যালকুলেশন করার দরকার নেই। আগে যেরকম মিনিমামটা ক্যালকুলেশন মানে সরি মিনিমাম বলছি কোন জায়গায় মিনিমাম আসলো যে এর মান কত ওটা তো ভাবার দরকার নেই, তাহলে ওই এ টুটাই ডিরেক্ট এই যে এখানে লিখেছিলাম না যে হচ্ছে এই ডেল্টা জি ইকুয়াল টু জেড জে মাইনাস সি জে মোস্ট নেগেটিভ অ্যামাউন্ট ডেল্টা জি ইকুয়াল যেটা অকার্স ফর জে ইকুয়াল টু 1, এটা দরকার নেই কারণ একটা জায়গায় এসছে। তার মানে কি হবে ডিরেক্ট আমি এটা লিখতে হবে দেওয়ার পর ওই যে সেকেন্ড যেটা মানে এ টুটা বা সেকেন্ড কলামটা ওটা তো চলে আসবে কি কলাম, ঠিক আছে ডিরেক্ট এটা লিখে দেওয়া দেওয়ার পর ওটা লিখে দে দেওয়ার পর ওই যে এ টুটা বা হেন্স যেটা লিখনা হচ্ছে দেওয়ার পর এ টু বা সেকেন্ড কলাম ইজ দ্য কি কলাম, দেওয়ার পর দ্য সেকেন্ড কলাম is the key column, second column is the key column and hence a2 টা কি করবে a2 টা হচ্ছে নতুন বেসিসে আসবে and hence a2 টা কি হবে will enter in the new basis, enter in the new basis, ঠিক আছে a2টা আছে নিউ বেসিসে আসবে। এবার যাবে কে যাবে সেটা দেখতে গেলে ওই আগের মতোই মিনিমাম রেশিও ক্যালকুলেট করতে হবে। নাও পরের পেজে আসছি, নাও মিন ওভার আই এটা দেখাচ্ছি এক্স বিআই, এটাই হবে এক্স বিআই বাই ওয়াই আই টু, কারণ যেহেতু সেকেন্ডটা এখানে 2 এসছে সেকেন্ড কলামের জন্য কমা দিয়ে ওয়াই আই টু গ্রেটার দ্যান 0, মানে পজিটিভের জন্য ভাগ করতে হবে, 0 হলেও ভাগ করবো না নেগেটিভ হলেও ভাগ করবো না, ঠিক আছে 0 বা নেগেটিভ হয়ে যদি ভাগ করা হয় তাহলে সলিউশন নেগেটিভ চলে আসবে। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবি কেন পজিটিভ করা হচ্ছে, আমি এক্ষেত্রে বলিনি কারণ এক্ষেত্রে পজিটিভ এসেছিল, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটা। তাহলে এইটা দেখ চলে আসবে ওয়াই, এটা যদি প্রথমটার ভ্যালু কত দেখ এটা ছিল হচ্ছে 6/2 আর হচ্ছে ওটা চলে আসবে কত 4/2, এটা চলে আসবে। তার মানে হচ্ছে এটা মিনিমাম অফ সেটা আমি লিখতাম মিনিমাম অফ হচ্ছে 12,2, দিস ইজ 2, তাহলে 2টা আকার করছে কথায় হুইচ অকার্স ফর, এখানে লিখতে হবে হুইচ অকার্স ফর কত যে i ইকুয়াল টু 2 এর জন্য, i ইকুয়াল টু 2 এর জন্য যদি আসে তাহলে সেকেন্ড রোটা হয়ে যাবে কিউ রো,
কি রো, হেন্স the second row is the key row. Key row second row তে কে আছে? A4. That is A4 will leave from the basis. From the basis. মানে A4 টা বেসিস থেকে বেরোবে, কার এবং হচ্ছে কে আসবে, হচ্ছে A2 আসবে। দ্যাট ইজ লিখতে পারি, দ্যাট ইজ হচ্ছে A4 is the outgoing vector, and A কোনটা A2 আসছে, A2 is the incoming vector. ঠিক আছে, ইনকামিং ভেক্টর আছে। এবার দেখ তাহলে ইনকামিং ভেক্টর, এরপরে তো এইটাই দূর হয়ে গেছে, এরপরে থার্ড টেবিল তৈরি হয়েছে। থার্ড টেবিলটা কিভাবে এসছে? দ্য থার্ড টেবিল অবটেন ফ্রম দ্য সেকেন্ড টেবিল, দ্য থার্ড টেবিল is obtained from the second table by the following row operations. কি করা হয়েছিল? থার্ড টেবিলের ফার্স্ট রো প্রথমে চেঞ্জ হয়েছিল, ওটা পরে হয়েছিল, ওটা পরে লিখবো। থার্ড টেবিলের ফার্স্ট রোটা পরে লিখবো, আগে কোনটা লিখছি? থার্ড টেবিলের সেকেন্ড রোটা। থার্ড টেবিলের সেকেন্ড রোটা কি এসেছিল সেটা দেখ, হাফ করা হয়েছিল সেকেন্ড টেবিলের সেকেন্ড রোকে, 2 দিয়ে ভাগ করা হয়েছিল, মনে করে দেখ, তোদের খাতায় লেখা যেই থাকে সেটা দেখ। এবং কি করা হয়েছিল, এই থার্ড টেবিলের প্রথম রোটা কি ক্যালকুলেট করা হয়েছিল এটা লেখ। এটা হয়েছিল সেকেন্ড টেবিলের প্রথম রো মাইনাস হাফ ইন্টু থার্ড টেবিলের সেকেন্ড রো, তাই তো? থার্ড টেবিলের সেকেন্ড রো এটা করা হয়েছে, মনে করে দেখ। থার্ড টেবিলে যেটা নতুন রোটা চলে এসেছিল থার্ড টেবিলের সেকেন্ড রো, সেটাকে আবার হাফ দিয়ে গুণ করে ওই সেকেন্ড টেবিলের ফার্স্ট রো থেকে বিয়োগ করে দেওয়া হয়েছিল। তাহলে এইটা চলে আসলো, এইটা চলে আসার পর আবার যে সি মাইনাস সি যে ক্যালকুলেট করেছিল ইন দ্য থার্ড টেবিল, we see that কি পেয়েছিলাম, we see that all zj minus cj greater equal to 0, all zj minus cj এটা greater equal to 0 হয়েছিল, যেটা greater equal to 0 for j equal to হচ্ছে কতর জন্য, j equal to তোর 0 সরি 1 2 3 4 সকলের জন্য এসেছিল, তাই তো? সব 0 দেওয়ার পর কি লিখতে, হেন্স দ্য সলিউশন মানে অপটিমালিটি কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে। therefore the optimal condition is satisfied. অপটিমাল কন্ডিশন স্যাটিসফাই করে গেছে, ঠিক আছে? এন্ড দ্য অপটিমাল সলিউশনটা কি পেয়েছিস? অপটিমাল সলিউশন ইজ কত হয়েছিল, ওই x1 equal to 5, x2 equal to 2 and the max value of z is 19. এই গেল হচ্ছে কমপ্লিট সলিউশন। যাই হোক, তোদের আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোদের আমি কোনো একদিন এইরকম একটা পড়াবো, সিমপ্লেক্স মেথড, ছোটবেলাকার ইচ্ছা ছিল। আর একটা স্যার আপনি বলেছেন যে জেড জে মাইনাস সি জে, এটার মান হচ্ছে ওই যে এখানে বেরোলো প্রথম স্টেপে বেরোলো -3 -2, ওর মধ্যে যেটা ছোট সব থেকে সেটা নেব। যদি এটা তো হতেই পারতো যে দুটো সমানও হয়ে গেল মিনিমাম ভালো, তাহলে কি করবেন? মানে বললাম যে সেটা তো প্রথমেই বলেছি বাবু,
বলেছেন আমার আর মনে নেই স্যার, যে কোনো একটা। হ্যাঁ যে স্যার। কোনো একটা, ও আচ্ছা, যে কোনো একটা চুজ তাহলে করলে রেজাল্ট স্যার একই বেরোবে শেষ পর্যন্ত? আলটিমেট আনসার একই বেরোবে, লাস্টে যে আনসারটা বেরোবে সেটা একই বেরোবে। ও আচ্ছা। এরকম হতে পারে যে হচ্ছে আমি ধর দু জায়গায় মিনিমাম ভ্যালু এসেছিলো জেড জে মাইনাস সি জে, আমি একটা জায়গায় মিনিমাম ধরার জন্যে আমার 3টে টেবিলে আসলো, তোর 4টে টেবিল হতে পারে, এটা হতে পারে। মানে মিনিমাম অন্য কিছু ধরার জন্যে, মানে যে অন্য একটা ধরার জন্যে আমার যেটা যতগুলো টেবিলে আসলো তোর আরেকটা টেবিল বেড়ে যেতে পারে, বা আমার বেশি আসলে তোর কমে যেতে পারে, কিন্তু সলিউশন আলটিমেটলি একই আসবে। আচ্ছা।